ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিভিন্ন শহর ঘুরে দেখার জন্য আজ আমরা প্রথমেই চলে এসেছি দেরাদুনে। দেরাদুন থেকেই আমাদের উত্তরাখণ্ড যাত্রা শুরু হবে। এটি আমাদের উত্তরাখণ্ডের কলকাতা টু কলকাতা 12 দিনের ট্যুর ছিল। এই ট্রিপে আমরা দেরাদুন, মাসৌরি, ঋষিকেশ আর হরিদ্বার ঘুরেছিলাম। আমরা হাওড়া থেকে প্রথমে দেরাদুন চলে গিয়েছিলাম, আর দেরাদুনে আমাদের 2 রাত 1 দিনের ট্যুর প্ল্যান ছিল। দেরাদুনে একদিন থেকে সমস্ত সাইট সিনগুলি করে পরের দিন আমরা মাসুরি চলে গিয়েছিলাম। অনেকে উত্তরাখণ্ডের এই ট্যুরটি হরিদ্বার থেকেও শুরু করে, তবে আমরা আগে দেরাদুন চলে গিয়েছিলাম এবং প্রথমে দেরাদুন, তারপরে মাসৌরি, তারপরে ঋষিকেশ এবং লাস্টে হরিদ্বার গিয়েছিলাম এবং ফেরার সময় হরিদ্বার থেকেই ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। এই উত্তরাখণ্ড ট্যুরে আমরা হাওড়া থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস করে প্রথমে দেরাদুন চলে গিয়েছিলাম। যেহেতু প্রায় 36 ঘন্টার জার্নি, তাই বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে গিয়েছিলাম এবং সঙ্গে নিয়েছিলাম প্যাকেট রেডি ফুড, যেটা গরম জলে দিলে 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ফ্লাক্সে করে গরম জল নিয়ে গিয়েছিলাম, আর আমাদের সঙ্গে ছিল ছাঁচ, লস্যি, নানা ধরনের ফল ও মিষ্টি। আমরা যাবার সময় এবং ফেরার সময় ট্রেন থেকে কোনো মিলই নিইনি। আমরা কলকাতা থেকে বেলা 1টার সময় কুম্ভ এক্সপ্রেস ধরে পরের দিন বিকেল 6টার সময় দেরাদুন পৌঁছেছিলাম। ট্রেনটি একদম রাইট টাইমেই ছিল। দেরাদুনে থাকার জন্য আমরা রেলওয়ে রিটায়ারিং রুম বুক করেছিলাম। এই রিটায়ারিং রুমটি দেরাদুনের 2 নম্বর প্ল্যাটফর্মের উপরেই অবস্থিত, তাই ট্রেন থেকে নেমে ডাইরেক্ট রিটায়ারিং রুমে চেক ইন করে বেরিয়ে গেলাম স্টেশনের আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য এবং রাতের খাবার কিনে নেবার জন্য। প্রসঙ্গত বলে রাখি, এই রিটায়ারিং রুমটি একদম প্ল্যাটফর্মের উপরেই অবস্থিত, তাই ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত ট্রেনের অ্যানাউন্সমেন্টের শব্দ ভালোই শোনা যাচ্ছিল, আর এটাই একমাত্র অসুবিধা এখানকার। এখানে এসি রুমের জন্য 800 টাকা রুম রেন্ট দিতে হয়েছিল। স্টেশন চত্বরের বাইরে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকেই প্রথমে কিছুটা বয়েলড কর্ন আর চা খেয়ে নিলাম। তারপরে পরের দিন ঘুরতে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টগুলি কোথা থেকে ধরলে সুবিধা হবে সেই সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে রাতের ডিনার প্যাক করিয়ে নিয়ে রিটায়ারিং রুমে ফিরে এলাম এবং রাতের খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম। পরের দিন সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়লাম। দেরাদুনের মোস্ট ফেমাস 6টি জায়গা ঘোরার আছে। সেগুলি হলো সহস্রধারা, গুচ্ছপানি বা রবার্স কেভ, তপকেশ্বর মহাদেব মন্দির এবং তপবন, দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন মাইন্ড রোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি আর শ্রী গুরু রাম রহিম গুরুদ্বারা। এই সমস্ত জায়গাগুলি একদিনে খুব ভালোভাবে ঘুরে ফেলা যায়। সকালবেলা আমরা প্রথমেই চললাম সহস্রধারা দেখতে। সকালবেলা দেরাদুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে অটো ধরলাম প্যারেড গ্রাউন্ড যাওয়ার জন্য। 3 কিলোমিটার মতো রাস্তা, পার হেড 10 টাকা করে ভাড়া নিল। তারপরে প্যারেড গ্রাউন্ড থেকে সহস্রধারার বাস ধরে পৌঁছে গেলাম সহস্রধারা। 14 কিলোমিটার মতো রাস্তা, বাসে 40 মিনিট মতো সময় লাগলো এবং এক একজনের জন্য ভাড়া দিতে হলো 30 টাকা করে। প্যারেড গ্রাউন্ড থেকে নন এসি বাসও পাওয়া যায়, আবার এসি বাসও পাওয়া যায়। আর ফেরার জন্য সহস্রধারার এই বাস স্ট্যান্ড থেকে লাস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত বাস পাওয়া যায়। বাস আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে 5-7 মিনিট মতো হাঁটলেই সহস্রধারা পৌঁছে যাওয়া যায়। এখানে পাহাড়ের চুনা পাথরের গা বেয়ে অজস্র গন্ধক মিশ্রিত জলের ধারা নেমে আসছে, তাই এই জায়গাটির নাম হয়েছে সহস্রধারা। মনে করা হয় যে এই ঝর্ণার জলে স্নান করলে নাকি চর্মরোগ দূর হয়ে যায়, তাই জলপ্রপাতকে কেন্দ্র করে প্রাচীন দ্রোণ মন্দির ও শিব মন্দির এবং প্রাকৃতিক গুহাও দেখতে পাওয়া যায়। এই সহস্রধারার পাশ থেকে বয়ে গিয়েছে খরস্রোতা পাহাড়ি নদী। চাইলে এখানকার শীতল জলে স্নান করাও যায়। জিনিসপত্র রাখার জন্য এখানে লকারের ব্যবস্থাও আছে। সহস্রধারা দেখে আবার ওই বাস স্ট্যান্ড থেকেই বাসে করে প্যারেড গ্রাউন্ডে ফিরে এসেছিলাম এবং বাস থেকে নেমেই এই প্যারেড গ্রাউন্ডের কাছে আছে একটি বেশ বড় টিবেটিয়ান মার্কেট, সেইখানেও একটু ঘুরে দেখে নিলাম। তারপরে আবার এই প্যারেড গ্রাউন্ডের কাছ থেকেই আরেকটি অটো রিজার্ভ করলাম এবং পৌঁছে গেলাম গুচ্ছপানি বা রবার্স কেভের কাছে। প্যারেড গ্রাউন্ড থেকে গুচ্ছপানি বা রবার্স কেভ 10 কিলোমিটার মতো রাস্তা। অটোতে সময় লাগে আধ ঘন্টা মতো, আর ভাড়া নিয়েছিল 250 টাকা। আমরা এখন দেরাদুনের গুচ্ছপানি দেখতে এসেছি। গুচ্ছপানি দেখতে আসার জন্য কিন্তু আমার মতে আপনারা গাড়ি অথবা অটো রিজার্ভ করে আসতে পারেন। আমরা প্যারেড গ্রাউন্ড থেকে একটি অটো রিজার্ভ করেছি এবং সেই অটোটি ধরে এখানে এসেছি। এর প্রধান কারণ হচ্ছে প্যারেড গ্রাউন্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন গুচ্ছপানি আসার জন্য, কিন্তু গুচ্ছপানি আসার জন্য
মেইন রাস্তায় আপনাকে নামিয়ে দেবে। তারপরে 1 কিলোমিটার প্রায় স্লোপ আছে, ওই স্লোপটা আপনাকে নামতে হবে আবার উঠতে হবে, সেটা কিন্তু কষ্টসাধ্য। সুতরাং গুচ্ছপানি আসার জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করাই বেস্ট। আর একটা জিনিস দেখাই, এখানে অনেক চপ্পল ভাড়া পাওয়া যাচ্ছে। গুচ্ছপানির ভেতরে 1 হাঁটু মতো জল থাকে, সুতরাং চেষ্টা করবেন যে এটা ঢলা ঢলা প্যান্ট হাঁটু অব্দি তোলা যাবে সেরকম একটা কিছু পরে আস। আর যদি রাবারের চপ্পল পরে আসেন তো ভালো কথা, না হলে এখানেও কিন্তু জুতো ভাড়া পাওয়া যাচ্ছে। রবার্স কেভে ঢুকতে পার হেড ভাড়া নেয় 35 টাকা করে। দেরাদুনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো রবার্স কেভ। এই রবার্স কেভের মধ্যে দিয়ে অবিরাম বয়ে চলেছে টন্স নদী। এখানে ঢুকে প্রথমে কিছুটা হেঁটে যেতে হবে নদীর পাশ দিয়ে, তারপর একটি জায়গা থেকে শুরু হচ্ছে জলের ধারা। এটি একটি প্রাকৃতিক গুহা যার ভেতরে একটি ভূগর্ভস্থ নদী প্রবাহিত হয়েছে। এখানে প্রবেশ করলে মনে হয় যেন আপনি বনের গভীরে অবস্থিত কোনো একটি রহস্যময় জগতে এসে পড়েছেন। হেঁটে নদীর জলের মধ্যে দিয়ে পা ডুবিয়ে গুহার ভেতরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। সেখানে একটি ছোট জলপ্রপাত রয়েছে। গুচ্ছপানি দেখে বেরোনোর সময় দেখলাম এখানে প্রচুর খাবারের দোকান বসেছে, তার মধ্যেই একজনের কাছ থেকে মোমো খেয়ে নিলাম। এরপর এখান থেকে একটি অটো ভাড়া করে আমরা সোজা চলে গেলাম তপকেশ্বর মহাদেব মন্দির দেখতে। গুচ্ছপানির থেকে তপকেশ্বর মহাদেব মন্দির 6 কিলোমিটার রাস্তা, 20 মিনিট সময় লাগে এবং ভাড়া নিল 150 টাকা। পবিত্রতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ হচ্ছে এই তপকেশ্বর মহাদেব মন্দির এবং তপবন। আমাদের অটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে গেলেই দেখতে পাওয়া যাবে একটি নদী বয়ে যাচ্ছে। নদীর একদিকে বাবা মহাদেব তপকেশ্বরের মন্দির আর অন্যদিকে একটি বিশাল বড় হনুমানজির মূর্তি আছে। এই মনোরম অরণ্যভূমিকেই তপবন বলা হয়। আমরা প্রথমে তপকেশ্বর মহাদেব মন্দির দেখতে চললাম। গুহার মধ্যে শিবলিঙ্গের উপর ঝর্ণার জল টপ টপ করে পড়তে থাকে এই মন্দিরে। এখানে অনেকগুলি গুহা আছে এবং প্রত্যেকটি গুহাতেই কোনো না কোনো দেবদেবীর অবস্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের মহাকাব্যিক চরিত্র গুরু দ্রোণাচার্য এখানেই তার কঠোর তপস্যা করেছিলেন। এরপরে নদী পেরিয়ে দেখে নিলাম তপবন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে এলাম। তপকেশ্বর মহাদেব মন্দির দেখে এবারে আমরা চললাম দেরাদুনের বিখ্যাত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে। তপকেশ্বর মহাদেব মন্দির থেকে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট 4 কিলোমিটার মতো রাস্তা, অটোতে 15 মিনিট মতো সময় লাগলো। অটো ভাড়া নিল 100 টাকা। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, আর এই টিকিটটি ভ্যালিড থাকে 3 ঘন্টার জন্য। এই ইনস্টিটিউটটি খোলে সকাল 9টায় এবং বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। 1929 সালে এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি উদ্বোধন করা হয় এবং একসময় বিশ্বের বৃহত্তম সম্পূর্ণ ইটের তৈরি আর্কিটেকচার হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকের নাম নথিভুক্ত হয়েছিল এই ইনস্টিটিউটের। এই ক্যাম্পাসের ভেতরে ফরেস্ট্রির আলাদা আলাদা বিষয়ের উপরে 6টি মিউজিয়াম আছে। এখানে বহু বলিউড সিনেমা শুটিংও হয়েছে, তার মধ্যে স্টুডেন্টস অফ দ্য ইয়ার অন্যতম। এফআরআই এর ভিতরটি বিশাল বড়, তাই ভেতরে টোটো নিয়েও ঢোকা যায়। আমরাও ভেতরে টোটো নিয়েই ঢুকেছিলাম। এরপরে এখান থেকে আমরা যাব দেরাদুনের মিনি টিবেট ঘুরে দেখার জন্য, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ স্ট্যাচু এবং মাইন্ড রোলিং মঠ আছে। তবে তার জন্য আমাদেরকে আগে যেতে হবে দেরাদুনের আইএসবিটি বাস স্ট্যান্ডে, তারপর সেখান থেকে আরেকটি গাড়ি চেঞ্জ করে যেতে হবে বৌদ্ধ মনেস্ট্রি দেখতে। তাই আমরা এফআরআই ঘুরে আবার ওই টোটোতে করেই মেন রাস্তা ক্রস করে নেমে এসেছিলাম, যেখান থেকে আইএসবিটি যাওয়ার জন্য লোকাল অটো পাওয়া যায়। এর জন্য আমাদেরকে 100 টাকা এক্সট্রা দিতে হয়েছিল। মেন ক্রসিং থেকে অটোতে করে আমরা 10 কিলোমিটার মতো রাস্তা, অটোতে আধ ঘন্টা সময় লাগলো, ভাড়া নিল 20 টাকা। এরপরে আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে নেমে সেখানে প্রচুর লোকাল অটো, বিক্রম টোটো পাওয়া যাচ্ছে মাইন্ড রোলিং মনেস্ট্রি যাওয়ার জন্য। 4 কিলোমিটার মতো রাস্তা 10 মিনিটের মধ্যেই অটোতে করে পৌঁছে গেলাম, আর ভাড়া নিল 20 টাকা করে। অটো থেকে নেমেই প্রথমে দেখতে পেয়ে গেলাম একটি বিশাল বড় তোরণ। এখান থেকেই ঢুকতে হবে মাইন্ড রোলিং মনেস্ট্রি যাওয়ার জন্য। তবে মনেস্ট্রি যাওয়ার আগে এইখানে দেখতে পাওয়া যাবে অজস্র টিবেটিয়ান খাবারের দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট আর সুভেনিয়ার শপ। এই সব দোকানপত্র দেখে এত খিদে পেয়ে গেল যে আমরা প্রথমে একটি লাফিং শপে ঢুকে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের লাফিং পাওয়া যাচ্ছিল। আমরা ওয়াই লাফিংটি নিলাম। এই লাফিং আমি প্রথমবার খেয়েছিলাম কালিম্পং এর বিবারে হাটে গিয়ে। কালিম্পং এর ভিডিওটিতে সেটি দেখিয়েছি। বেশ ভালো লাগলো এই লাফিং খেতে। এবারে আমরা সোজা চললাম মনেস্ট্রি দেখতে। আমরা মনেস্ট্রির গেটের ভেতর দিয়ে ঢুকে প্রথমেই দেখে নিলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম 130 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। তারপরে বুদ্ধের মূর্তি দর্শন করে ভেতরে একটি ছোট মন্দির আছে, সেটিও দর্শন করে বেরিয়ে গেলাম এবং এরপরে আমরা দেখব স্তূপা আর মেন মনেস্ট্রি। স্তূপাটি দেখে এরপরে আমরা চললাম মেন মনেস্ট্রি দেখতে। দেরাদুনের এই মাইন্ড রোলিং মনেস্ট্রিটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও সাধনা কেন্দ্র।
এই মাইন্ড রোলিং মনেস্ট্রিটি প্রায় 100 বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে এবং চারপাশটা খুবই সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। মনেস্ট্রির ভেতরে বিশাল বড় প্রার্থনা কক্ষ রয়েছে এবং ভেতরে মিউরালস এর কাজও দেখার মতো। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে তারপরে বেরিয়ে এলাম এবং ফেরার সময় একটি দোকান থেকে আইসক্রিম কিনে ওখান থেকে আবার একটি লোকাল বিক্রমে উঠে দেরাদুনের খুবই বিখ্যাত শ্রী রাম রহিম গুরুদ্বারা দেখতে চললাম। 10 কিলোমিটার মতো রাস্তা, অটোতে সময় লাগলো আধ ঘন্টার মতো। 30 টাকা করে পার হেড ভাড়া নিল। শিখ গুরু রাম রায় দুন উপত্যকা এসে একটি শিবির তৈরি করেছিলেন। পরবর্তীকালে গুরুর অনুচরেরা এখানে বসবাস করতে শুরু করেন আর সেই থেকেই জনবসতি বাড়তে বাড়তে দেরাদুন শহরের রূপ নেয়। বর্তমানে গুরু রাম রায় দরবার বা গুরুর সমাধিটি মুঘল সম্রাট ঔরঙ্গজেব তৈরি করেছিলেন এবং এই সমাধিটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে 1900 সালে শিল্পী তুলসী রামের আঁকা প্রাণবন্ত সব মিউরালস আর দেওয়াল চিত্র। এই গুরুদ্বারাতে ঢুকতেই দেখতে পাওয়া যাবে 100 ফুট উঁচু একটি পবিত্র পতাকার স্তম্ভ। মূল তোরণ দিয়ে ঢোকার সময় এখানকার অপূর্ব দেওয়াল চিত্রের নিদর্শন দেখতে পাওয়া যায় এবং মূল সমাধিটি পুরোটাই বিভিন্ন ধরনের ছবি ও মিউরালস দিয়ে সাজানো। যেহেতু আমরা রাম রহিম গুরুদ্বারাতে সন্ধে নাগাদ পৌঁছে গিয়েছিলাম তাই সেখানে তখন আলো জ্বলে গিয়েছিল। চারিদিকের সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা এখান থেকে ফেরার রাস্তা ধরলাম এবং রাতের খাবার একেবারে প্যাক করিয়ে নিয়ে দেরাদুনের রিটায়ারিং রুমে ফিরে এলাম। এইভাবেই আমাদের দেরাদুন ট্যুরটি শেষ হলো। পরের দিন সকালবেলা রেলওয়ে স্টেশনের পাশের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা গিয়েছিলাম মাসুরি ঘুরতে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর এখান থেকে মাসুরি যাওয়ার জন্য বাস ছাড়ে এবং সকাল 6টার সময় ধানউল্টি যাওয়ার জন্য বাস ছাড়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আমরা দেরাদুন রেলওয়ে স্টেশনের পাশে বাস স্ট্যান্ড থেকে লাইব্রেরি চকের বাসে করে মাসুরি গিয়েছিলাম। মাসুরিতে দুটি বাস স্ট্যান্ড আছে, একটি পিকচার প্যালেসের দিকে আর একটি লাইব্রেরি চকের দিকে। আমরা যেহেতু লাইব্রেরি চকের দিকে হোটেল নিয়েছিলাম তাই দেরাদুন থেকে লাইব্রেরি চক আসার বাসেই উঠেছিলাম। 1.5 ঘন্টা সময় লেগেছিল আর বাসের ভাড়া নিয়েছিল 75 টাকা পার হেড। আমরা দেরাদুন থেকে 8টা নাগাদ বাসে উঠেছিলাম আর 9:30 নাগাদ মাসুরি পৌঁছে যায়। দেরাদুন টু মাসুরি 35 কিলোমিটার মতো রাস্তা, গাড়িতে 1.5 ঘন্টা সময় লাগে। তারপর মাসুরির লাইব্রেরি চকের কাছে অবস্থিত লক্ষ্মীনারায়ণ ধর্মশালায় রুম নিয়েছিলাম। খুবই রিজনেবল প্রাইসে আর একদম প্রাইম লোকেশনে এই ধর্মশালাটি অবস্থিত। এই ধর্মশালার পাশে একটি গুরুদ্বারাও আছে, সেখানেও থাকা যায়। মাসুরির এই দুটি জায়গার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। লক্ষ্মীনারায়ণ গেস্ট হাউসটি একদম মাসুরি থেকে যে বাস স্ট্যান্ডটি আছে, যখন দেরাদুন থেকে মাসুরির লাইব্রেরি চকে নামবেন ঠিক লাইব্রেরি চকের মুখেই হচ্ছে এটা। বাস স্ট্যান্ড থেকে 50 মিটার মতো আসতে হয়। এটাতে কিন্তু স্পট বুকিং হয়, কোনো অনলাইন বুকিং ফোন বুকিং কিচ্ছু হয় না। এখানে এসেই বুক করতে হয় এবং চেষ্টা করতে হবে সকাল 8টা থেকে 9টার মধ্যে চলে আসার, কারণ এর হচ্ছে এত প্রাইম লোকেশনে অবস্থিত, জায়গাটাও ভালো, ঘরগুলোও মোটামুটি ভালো সেই জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে রুম রেন্ট মাত্র এই 3 বেড রুমটা আমরা পেয়েছি 600 টাকায়। আমরা ধর্মশালায় চেক ইন করে ফ্রেশ হয়ে মাসুরি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। লাইব্রেরি চকের বাস স্ট্যান্ডের কাছেই লোকাল কার স্ট্যান্ডটি অবস্থিত। আমরা সেই লোকাল কার স্ট্যান্ড থেকেই একটি গাড়ি রেন্ট করলাম সারাদিন মাসুরির বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। প্রথম দিন আমরা মাসুরিতে ঘুরেছিলাম কেম্পটি ফলস, সন্তুরা দেবী টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, দলাই হিলস, কোম্পানি গার্ডেন বা অটল উদ্যান, আর সবশেষে গাড়ি আমাদেরকে মাসুরি ম্যালের পিকচার প্যালেসের দিকে নামিয়ে দিয়েছিল। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখার জন্য একটি 4 সিটার গাড়ি 2600 টাকা ভাড়া নিয়েছিল। বেলা 11:30 নাগাদ আমরা মাসুরিতে প্রথম দিন আমাদের যাত্রা শুরু করেছিলাম। মাসুরিতে প্রথম দিন সবার প্রথমে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেম্পটি ফলস দেখতে। মেন রাস্তায় গাড়িটি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে কেম্পটি ফলস দেখার জন্য। উপর থেকে নিচ পর্যন্ত পুরো রাস্তাটাই সুন্দর করে বাঁধানো এবং সিঁড়ি ও স্লোপ করা আছে, তাই পায়ে হেঁটে নামতে কোনো অসুবিধা নেই। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, 250 টাকা পার হেড নিচ্ছে, 1 মিনিটের মধ্যেই নিচে পৌঁছে যাচ্ছে। আমরা রোপওয়েতে উঠিনি কারণ দুপাশে এত দোকানপত্র আছে, সেইগুলি দেখতে দেখতে কখন ফলসের কাছে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই কাপগুলো হচ্ছে 250 করে, ভিতরে স্টিল দেওয়া আছে আর মাসুরি লেখা আছে। আমরা এরকম ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এগুলো 50 রুপিস করে নিচ্ছে, এগুলো কাঠের।
এই ফলসটি খুবই সুন্দর, চারপাশ ঘেরা পাহাড়ের কোলে অবস্থিত। কেম্পটি ফলস প্রায় 40 ফুট উচ্চতা থেকে এখানে মাটিতে পড়ছে, আর এর চারপাশে ঘন সবুজ পাহাড়, ঠান্ডা পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। কেম্পটি নামটি এসেছে ক্যাম্প আর টি এই দুটো শব্দ থেকে। ইংরেজরা এখানে ক্যাম্পিং করতে আসতো, সেই থেকেই এই জায়গাটির নামটি হয়েছে কেম্পটি ফলস। কেম্পটি ফলস এর একদম সামনে যে জলধারাটি আছে সেখানেও নামা যায়, আর এর কাছে বেশ কিছু দোকানও আছে যেখান থেকে জলে নামার জন্য জামা কাপড় ভাড়া পাওয়া যায়। কেম্পটি ফলস এর সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আস্তে আস্তে ফেরার রাস্তা ধরলাম, এবং ফেরার সময় বেশ কিছু জিনিসও কিনলাম, আর গরম গরম বয়েল স্পাইসি কর্ন আর চানা মশলাও খেলাম। এখান থেকে আমরা চললাম সান্তুরা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে বেশ কিছু জায়গা থেকে কেম্পটি ফলসটি দেখতে পাওয়া যাচ্ছিল, তাই সেখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। সেই জায়গাগুলির ভিউগুলিও কিন্তু অত্যন্ত সুন্দর। এরপরে আমরা চললাম মাসুরির বিখ্যাত সান্তুরা দেবী টেম্পল দেখতে। এই মন্দিরটি কেম্পটি ফলস আর মাসুরি যাওয়ার রাস্তার মাঝখানে পড়ে, তাই আমরা আগে কেম্পটি ফলসটি দেখে নিলাম, তারপরে সান্তুরা দেবী টেম্পল দেখতে এলাম। সান্তুরা দেবী মন্দির পাহাড়ের মাথায় অবস্থিত, তাই মেন রাস্তার কাছে গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে। সান্তুরা দেবী টেম্পলটি 2200 ফুট উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের মাথায় অবস্থিত। এটি গাড়োয়াল শৈলীতে নির্মিত মা দুর্গার একটি মন্দির। সান্তুরা দেবী হলেন মা দুর্গারই আর একটি রূপ। কথিত আছে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে মা দুর্গা ছাড়াও অন্যান্য আরো অনেক দেবদেবীর মন্দির আছে, তবে সব থেকে ভালো লেগেছে এই মন্দিরের উপর থেকে চারপাশের পাহাড়ি ভ্যালির দৃশ্য। সেটা এক কথায় অপূর্ব। মন্দিরটি সারাদিনই খোলা থাকে। আমরা মায়ের মন্দির দর্শন করে নিচে নেমে এলাম এবং চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখান থেকে আমরা গিয়েছিলাম মাসুরির আরেকটি প্রাইম প্লেস বুদ্ধিস্ট টেম্পল এবং দলাই হিলস দেখতে। সান্তুরা দেবী টেম্পল থেকে 8 কিলোমিটার মতো রাস্তা, গাড়িতে 20 মিনিট মতো সময় লাগলো। এই রাস্তাতেই মাসুরির ফেমাস লাল বাহাদুর শাস্ত্রী IAS কলেজ পড়ে, তাই গাড়িটা সাইড করে একটু দাঁড় করিয়ে আমরা সেখানে বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপরে সোজা চললাম বুদ্ধিস্ট টেম্পলের দিকে। এই জায়গাটিতে একদিকে আছে বুদ্ধিস্ট টেম্পল আর একদিকে সোজা পাহাড়ি রাস্তা উপরে উঠে গেছে। সেই পাহাড়টাই হলো দলাই হিলস। এখানে বুদ্ধিস্ট টেম্পল অব্দি গাড়ি আসে, তারপরে হেঁটে দলাই হিলসে পৌঁছাতে হয়। আমরা গাড়ি থেকে নেমে প্রথমে দলাই হিলসটি দেখতে গেলাম। পাহাড়ের গায়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে দলাই হিলসে পৌঁছাতে হবে। 15 মিনিট মতো সময় লাগে, 500 মিটার রাস্তা। আমরা যখন দলাই হিলসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, তাই পাহাড়ের মাথা থেকে চারপাশের অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। এখানে পাহাড়ের মাথায় বিশাল বড় একটি বুদ্ধের মূর্তিও আছে, সেটিও দেখতে অপূর্ব লাগছিল। এইখানে চারপাশের ভ্যালির দৃশ্য উপভোগ করে তারপরে আমরা নিচে নেমে এলাম এবং চললাম বুদ্ধিস্ট টেম্পল দেখতে। মাসুরিতে টিবেটিয়ান বুদ্ধিস্ট টেম্পলটি একটি ঐতিহাসিক জায়গা। 1959 সালে রাজনৈতিক কারণে তিব্বত থেকে প্রায় 5000 তিব্বতী মানুষ ভারতের এই মাসুরিতেই শরণার্থী হিসাবে বসবাস শুরু করেন, এবং সেই সময়ে স্বয়ং দালাই লামা এই মনেস্ট্রিটি তৈরি করিয়েছিলেন এবং এখানে বসবাসও করেছিলেন। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটি হ্যাপি ভ্যালি অঞ্চলে অবস্থিত এবং লোকাল মানুষজন এই জায়গাটিকে মিনি টিবেট নামেই ডেকে থাকে। এই বৌদ্ধ মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো এবং এর অবস্থানটিও অপূর্ব। এই বুদ্ধ মন্দিরটি থেকে চারপাশের অপূর্ব পাহাড়ি মনোরম ভ্যালির দৃশ্য উপভোগ করা যায়। এই মনেস্ট্রিটিও সারাদিনই খোলা থাকে। এখানের ভিউ পয়েন্টটিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে মোমো খেতে খেতে গাড়িতে গিয়ে উঠলাম, কারণ আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। এবারে আমরা চললাম কোম্পানি গার্ডেন বা অতুল উদ্যান দেখতে। বুদ্ধিস্ট টেম্পল থেকে কোম্পানি গার্ডেন 2.5 কিলোমিটার মতো রাস্তা। গাড়িতে পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছাতে 10 মিনিট মতো সময় লাগলো। কোম্পানি গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি লাগে 50 টাকা পার হেড, এবং এই পার্কটি প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ইংরেজ আমলে 1842 সালে কোম্পানি গার্ডেনটি তৈরি করা হয়। তারপর 2024 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই পার্কটির নতুন করে নামকরণ করা হয়। কোম্পানি গার্ডেনটি একটি ছোটখাটো অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে। এই পার্কে ঢুকতেই প্রথমে বেশ কিছু শপিং আইটেমের দোকান আছে, এরপরে ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে একেবারে পাহাড়ের কোলে এই বাগানটি অবস্থিত। একদিকে বিশাল বড় পাইন বনের জঙ্গল আর উল্টো দিকের খোলা প্রান্তরে বাগানটি তৈরি হয়েছে। বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দ হবে এই কোম্পানি গার্ডেন জায়গাটি। মাসুরিতে প্রথম দিন এই সমস্ত জায়গাগুলি গাড়ি নিয়ে ঘুরতে আমাদের প্রায় 5 থেকে 5.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা আমাদের জার্নিটা মাসুরির লাইব্রেরি চকের সামনে থেকে বেলা 12টা নাগাদ শুরু করেছিলাম এবং কোম্পানি গার্ডেনে 5টা নাগাদ ঢুকেছিলাম। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। মাসুরিতে প্রথম দিন এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে গাড়ি আমাদেরকে ডাইরেক্ট মাসুরির পিকচার প্যালেসের দিকে ছেড়ে দিয়েছিল, কারণ আমরা হাঁটতে হাঁটতে মেলটা ঘুরে লাইব্রেরি চকে যাব সেটাই ঠিক করেছিলাম।
মাসুরির ম্যাল রোডটি বিশাল বড়, প্রায় 2.5 কিলোমিটার লম্বা। এই ম্যালটির একদিকে হচ্ছে লাইব্রেরি চক আর অন্য দিকের নাম হচ্ছে পিকচার প্যালেস। পায়ে হেঁটে ম্যালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আধ ঘন্টার বেশি সময় লাগে। আর এই ম্যালের ওপরে কোনো গাড়ি চলে না, তবে পিকচার প্যালেসের দিক থেকে গানহিল রোপওয়ে পর্যন্ত ইভি কার চলে, আর লাইব্রেরি চকের দিক থেকে গানহিল রোপওয়ে পর্যন্ত রিক্সা চলে। এবার ম্যালে হাঁটতে হাঁটতে আমরা পেট পুজো শুরু করলাম। প্রথমেই ছোলে আর ভাটুরে অর্ডার করলাম। মাখনে মাখামাখি ভাটুরে দিয়ে ছোলে খেতে কিন্তু দারুণ লাগলো। তারপরে খেলাম ফ্রাইড মোমো, তারপরে নিলাম মাসুরির সব থেকে ফেমাস জিলিপি আর রাবড়ি। ঠান্ডার সময় এই রকম গরম গরম জিলিপি আর রাবড়ি খেয়ে মন ভরে গেল। এরপরে কিছু শীতের জিনিসপত্র দেখলাম ও কেনাকাটিও করলাম। তারপর হাঁটতে হাঁটতে পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চকে পৌঁছে গেলাম এবং হোটেলে ফিরে এসে সোজা ঘুম। মাসুরিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে অনেকগুলি জায়গা ঘোরার আছে। দিনের শুরুতেই আমরা যাব মাসুরির সব থেকে সুন্দর জায়গা ধানৌলটি দেখতে। সেইখানে দেখব সারকুন্ডা দেবী টেম্পল আর ধানৌলটি ইকো পার্ক। তারপরে ধানৌলটি থেকে ফিরে আমরা মাসুরির ল্যান্ডর, সেন্ট পলস চার্চ, চার দোকান, লাল টিব্বা, ল্যান্ডর বেক হাউস, ডোমাস ক্যাফে বা ডোমাস ইন, রাস্কিন বন্ড হাউস, এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখব এবং তারপরে হোটেলে ফিরবো। তাই সকাল 6টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা ধানৌলটি যাব বাসে করে, এবং ধানৌলটি যাবার বাস ছাড়ে পিকচার প্যালেসের দিকের বাস স্ট্যান্ড থেকে। আমরা যেহেতু লাইব্রেরি চকের দিকে ছিলাম, তাই সকালবেলা একটি লোকাল গাড়ি ভাড়া করেছিলাম পিকচার প্যালেস যাওয়ার জন্য। 250 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল। 20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। ধানৌলটি যাওয়ার জন্য প্রত্যেকদিন সকাল 7টার সময় পিকচার প্যালেসের বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ে, আর সারাদিনে এই একটা মাত্র বাসই ধানৌলটি যায়। তাই যাতে বাসটি মিস না হয়ে যায়, আমরা সময়ের একটু আগেই চলে এসেছিলাম। মাসুরিতে কিন্তু আমরা মার্চ মাসে এসেছি। এখানে এখন প্রচন্ড ঠান্ডা। যখন আপনারা এই সময়টা আসবেন, তাহলে কিন্তু নিজের সঙ্গে করে জিনিসপত্র নিয়ে আসবেন, নাহলে কিন্তু ম্যাল থেকে জিনিস কিনতে হবে। মাসুরিতে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এই দুটো পয়েন্ট আছে, দুদিকে দুটো কার স্ট্যান্ড আছে। আপনারা যদি দেরাদুন থেকে বাসে করে আসেন বা যে কোনো পয়েন্ট থেকে বাসে করে আসেন, তাহলে কিন্তু কনফার্মলি জেনে নেবেন যে আপনার হোটেল যেদিকে, সেই দিকে বাসটা যাচ্ছে কিনা। পিকচার প্যালেসের দিকে হোটেল থাকলে পিকচার প্যালেসের দিকে গাড়িতে উঠবেন। যদি কিতাব ঘরের দিকে হয়, তাহলে কিতাব ঘরের দিকেই কিন্তু আপনি গাড়িতে উঠবেন। না হলে কিন্তু এই 2-2.5 কিলোমিটার রাস্তা, এই জায়গাটা গাড়ি চলে না, ম্যালের ওপর লাগেজ নিয়ে টানাটানি করতে হবে। আর যদি গাড়ি বুক করেন, তাহলে কিন্তু 250 টাকা নেবে। এখানে কার অ্যাসোসিয়েশন আছে, তাদের ফিক্স রেট আছে। এইরকম কার স্ট্যান্ড লাইব্রেরি চকেও আছে, সেখানেও ফিক্স রেট দেওয়া আছে। আপনি যদি সাইড সিনও করেন, তার জন্য ফিক্স রেট। তারপরে এই বাস স্ট্যান্ড থেকে চা, ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বাসে উঠলাম। এখান থেকে ধানৌলটির দূরত্ব 32 কিলোমিটার। বাসে 1.5 ঘন্টা মতো সময় লাগে। পার হেড ভাড়া নেয় 95 টাকা। আমরা ধানৌলটির কদ্দুখাল নামে যে জায়গাটি আছে সেইখানে নেমেছিলাম, আর এই স্টপেজের সামনেই সারকুন্ডা দেবী টেম্পলটি অবস্থিত। আমরা গাড়ি থেকে নেমে একটু চা খেয়ে প্রথমে চারপাশটা একটু ঘুরে দেখলাম। আজকে সকালবেলা মাসুরির পিকচার প্যালেসের বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠেছিলাম ধানৌলটি আসার জন্য। তখন ওখানে বাসটা ছেড়েছিল 8টা নাগাদ। আমরা এখানে এসে পৌঁছেছি 9:30 নাগাদ। তারপরে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে চললাম। এই মন্দিরটি দেখতে যাওয়ার জন্য পাহাড়ের গা বেয়ে রাস্তা করা আছে, সেটা দিয়ে হেঁটেও উপরে ওঠা যায়, অথবা রোপওয়ের ব্যবস্থাও আছে পাহাড়ের মাথায় পৌঁছানোর জন্য। আমরা রোপওয়েতে করে সারকুন্ডা দেবী টেম্পলটি দেখতে গিয়েছিলাম। দুজনের জন্য 250 টাকার টিকিট কাটতে হয়েছিল। 2756 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়ের মাথায় এই মন্দিরটি অবস্থিত। এইখান থেকে হিমালয় পর্বতমালার একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর পুরাণ মতে এইখানে দেবী সতীর মাথা পড়েছিল, তাই এই জায়গাটি একটি সিদ্ধ শক্তিপীঠও বটে। আমরা রোপওয়েতে করে ওপরে পৌঁছে মায়ের দর্শন করলাম। এখান থেকে চারপাশের পাহাড়ের দৃশ্য এক কথায় অপূর্ব। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে নেমে এলাম, এবং নিচে নেমে এসে কিনলাম রডোডেনড্রন ফুলের সিরাপ। দাম নিল 100 টাকা। তারপরে এখান থেকে একটি শেয়ার গাড়ি ধরলাম ধানৌলটি ইকো পার্ক পৌঁছানোর জন্য। 7 কিলোমিটার রাস্তা, 60 টাকা করে পার হেড গাড়ি ভাড়া নিয়েছিল। আর এই শেয়ার গাড়িগুলো মাসুরিও যায়। আমরা ইকো পার্কের সামনে নেমে কিছুটা বয়েলড কর্ন খেলাম। তারপরে ধানৌলটি ইকো পার্কে ঢুকলাম। 50 টাকা করে পার হেড টিকিট কাটতে হলো এই পার্কটিতে ঢোকার জন্য। এই পার্কের ভেতরটি অত্যন্ত সুন্দর। বিশাল বড় পাইন গাছের জঙ্গলে ঘেরা। এর ভেতরে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি আছে, যেগুলি আলাদা করে টিকিট কেটে এনজয় করা যায়। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে এলাম এবং মাসুরির জন্য ফেরার রাস্তা ধরলাম।
মাসুরি ফেরার জন্য সকালবেলা যে বাসটিতে করে এসেছিলাম সেই বাসটির জন্যই ওয়েট করছিলাম, কারণ ওই বাসটি আবার দুপুরবেলা ফেরত আসে মাসুরির জন্য। এই বাসটি আমাদেরকে সকাল 9:30 নাগাদ সারকুন্ডা দেবী টেম্পলের কাছে নামিয়ে দিয়েছিল। ফেরার সময় আবার এই বাসটি ধরলাম বেলা 1টার সময় ধানলটি ইকো পার্কের সামনে থেকে মাসুরি ফিরে আসার জন্য। বাসটি আমাদেরকে বেলা 3টে নাগাদ পিকচার প্যালেসের বাস স্ট্যান্ডের দিকে নামিয়ে দিয়েছিল। এই একই দিকে ল্যান্ডর পড়ে, তাই এখান থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা ল্যান্ডরের দিকের সাইড সিন গুলি করতে চললাম 1600 টাকার বিনিময়ে। সমস্ত সাইড সিন করার পরে গাড়িটি আমাদেরকে লাইব্রেরি চকের দিকের লক্ষ্মীনারায়ণ ধর্মশালায় নামিয়ে দিয়েছিল। পিকচার প্যালেস থেকে ল্যান্ডের দিকের রাস্তাটি বেশ ন্যারো, তাই গাড়ি খুব আস্তে আস্তে চলে। মাঝখানে গাড়িটি জ্যামে দাঁড়িয়ে পড়ায় রাস্তার ধারের একটি দোকান থেকে গরম গরম চা খেয়ে নিলাম, এবং সেই রাস্তার ওপরেরই বিভিন্ন জায়গা থেকে মাসুরির ক্লক টাওয়ারটিও দেখতে পাওয়া যায়। এরপর কিছুটা যাওয়ার পরেই আমরা ল্যান্ডর পৌঁছে গেলাম। ল্যান্ডরের উচ্চতা হলো 7500 ফুট। এটি ব্রিটিশ আমলে তৈরি ইংরেজ সৈন্যদের থাকার জন্য একটি রেসিডেন্সিয়াল এলাকা। গাছপালায় ভরা সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাওয়া যায় এইখানে। গাড়ি থেকে নেমেই ল্যান্ডরে প্রথম দেখে নিলাম সেন্ট পলস চার্চটি। ইংরেজ আমলে 1840 সালে বিশপ ড্যানিয়েল উইলসন সেন্ট পলস চার্চটি নির্মাণ করেছিলেন। প্রায় 186 বছর ধরে এই চার্চটি স্বমহিমায় এখানে দাঁড়িয়ে আছে, এবং চার্চটি প্রত্যেক রবিবার প্রেয়ারের জন্য খোলা হয়। এই চার্চটির ঠিক সামনেই আছে একদিকে চার দোকান আর অন্যদিকে সুন্দর করে সাজানো একটি বাগান। এখানে বসে চারপাশের পরিবেশটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম চার দোকানের সামনে। সেন্ট পল চার্চের ঠিক পাশেই অবস্থিত চার দোকান। আসলে এই জায়গাটি হলো প্রায় 200 বছরের পুরনো 4টি দোকানের সমষ্টি, যথা টিপটপ টি শপ, হিমগিরি ক্যাফে, চার দোকান ক্যাফে এবং অজয় প্রিভেন্স স্টোর। ব্রিটিশ আমলে এই দোকানগুলি তৈরি হয়েছিল, সেই থেকেই এখনো এই 4টি দোকান রয়ে গেছে। এই দোকানগুলিতে মূলত বিভিন্ন ধরনের টি, কফি, বেভারেজ, স্ন্যাক্স ইত্যাদি আইটেম পাওয়া যায়, এবং এই দোকানগুলির সামনে ওপেন স্পেস আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এই চার দোকানের ওপরে আছে এখানকার সব থেকে পুরনো পোস্ট অফিস, সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট কার্ডও সংগ্রহ করা যায়। এই জায়গাটি ঘুরে এবারে আমরা চললাম লাল টিব্বা দেখতে। ল্যান্ডরের লাল টিব্বা হলো একটি ক্যাফে এবং মাসুরির হাইস্ট পয়েন্ট ডিপো হিলের উপর অবস্থিত এই ক্যাফেটি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বরফে ঢাকা হিমালয়ের পর্বতমালা সহ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের এক অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। লাল টিব্বাতে ঢুকতে হলে 50 টাকা করে এন্ট্রি ফি লাগে, তবে ওনাদের ক্যাফে থেকে খাবার অর্ডার করলে সেই এন্ট্রি ফিটা আর লাগে না। তবে লাল টিব্বার পাশেও আর একটা সুন্দর জায়গা আছে, সেখানে দাঁড়ালেও কিন্তু এইরকম সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। রাস্তার ধারে দাঁড়িয়েই আমরা খুব ভালো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এরপরে এখান থেকে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি ল্যান্ডরের বেক হাউসের দিকে। লাল টিব্বা থেকে সামান্য কিছু দূরে এই ক্যাফেটি অবস্থিত। এই ক্যাফেটির সামনে গাড়ি পার্ক করা যায় না, তাই মিনিমাম 500 মিটার দূরে গাড়িটি রেখে আমরা গেলাম এই রেস্টুরেন্টটিতে। এইখানে অথেন্টিক হ্যান্ডমেড পেস্ট্রি, ক্যাপুচিনো ছাড়াও বহু রকমের আরো কেকস এবং বেকারির আইটেম পাওয়া যায়। ল্যান্ডর বেক হাউসটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আমরা ফেরার রাস্তা ধরলাম এবং ফেরার সময় দেখে নিলাম ডোমাস ক্যাফে বা ডোমাস ইন। ল্যান্ডর যাওয়ার সময়ও এই দোকানটি পড়ে। এর বিশেষত্ব হলো এখানে একদম পাহাড়ের অথেন্টিক খাবার ছাড়াও নেপালি এবং টিবেটিয়ান খাবার পাওয়া যায়। আর এই ক্যাফেটির লাগোয়া যে বাড়িটি আছে সেটি হচ্ছে ভারত বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের বাড়ি। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি ভিডিও তুললাম এবং তারপরে গাড়িতে করে সোজা চলে এলাম হোটেলে। আজ সকাল থেকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই তাড়াতাড়ি ডিনার করে সোজা ঘুমাতে চললাম। আজ মাসুরিতে আমাদের থার্ড ডে। আজই আমরা এখান থেকে যাব ঋষিকেশ। তবে তার আগে মাসুরিতে এখনো আমাদের দু একটা স্পট দেখা বাকি আছে, তাই আগে সেগুলি ঘুরে দেখে নেব। আজ আমরা দেখব লাইব্রেরি চক, গান্ধী মার্গ ভিউ পয়েন্ট, মাসুরি ম্যাল রোপওয়ে, গান হিল আর হাওয়া মহল। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে প্যাকিংটা কমপ্লিট করে ফেললাম এবং 9টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর লাগেজগুলি লাইব্রেরি চকের সামনে অবস্থিত ক্লোক রুমে রেখে দিলাম। এক একটা বাঙ্কের জন্য 50 টাকা করে রেন্ট দিতে হচ্ছে। লাগেজগুলি রেখে প্রথমেই ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা একটু আমিষ খেতে পছন্দ করি, এরপরে মেলের চারপাশে ম্যাক্সিমামই ভেজ। ডিমটা একটু পাদ্দু পাওয়া যাচ্ছে, তো আমরা একদম লাইব্রেরি চকের মুখেই এই ব্রেড অমলেটের একটু দোকান দেখতে পেয়েছি। এখান থেকে আমরা ব্রেড অমলেট নিচ্ছি, 60 টাকা নিচ্ছে ব্রেড অমলেট, আর চা নিচ্ছে 20 টাকা করে। এখানে কিন্তু খাবার দাবারের দামও বেশি। কালকে আমরা একটা জায়গা থেকে চা খেলাম, একটু ওপরে গেছিলাম, সেখানে কিন্তু চা আবার 40 টাকা করে নিয়েছিল। তারপরে চলে এলাম লাইব্রেরি চকের কাছে যে গান্ধী মার্গ ভিউ পয়েন্ট আছে সেইখানে। সকালবেলা ঝলমলে আলোতে দাঁড়িয়ে দূরের পাহাড়ি ভ্যালি দেখতে অপূর্ব লাগছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম, তারপরে রিক্সা
রিক্সায় করে চলে এলাম মাসুরির রোপওয়েতে। এক একজনের জন্য 50 টাকা করে নিল। মাসুরি গানহিল রোপওয়ে ওঠার জন্য পার হেড 220 টাকা করে ভাড়া লাগে। এই রোপওয়ে সার্ভিসটি সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চালু থাকে। রোপওয়ে করে যেতে বেশ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা মাসুরির ম্যাল থেকে গানহিল ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। গানহিল মাসুরির দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো 2122 মিটার। এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এক সময় দুপুরবেলা এখান থেকে কামানের গোলা ছোঁড়া হতো, আর সেই শব্দ শুনে স্থানীয় মানুষজন নিজেদের ঘড়ির সময় মিলিয়ে নিতেন। তখন থেকে এই পাহাড়ের নাম হয়েছে গানহিল। গানহিল থেকে চারপাশের যে দৃশ্য চোখে পড়ে তা সত্যি মনোমুগ্ধকর। এখান থেকে মাসুরি শহর, দুন উপত্যকা এবং হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ যেমন শ্রীকান্ত, গঙ্গোত্রী, বান্দারপুঞ্জ প্রভৃতি দেখতে পাওয়া যায়। এছাড়াও ওপরে কিছু খাবারের দোকানও আছে এবং বসার ব্যবস্থাও আছে। সেখানে বসে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। এখানকার বিভিন্ন ছোট ছোট ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকে পাহাড়ি দুন ভ্যালির দৃশ্য খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। গানহিলে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবার রোপওয়েতে করে নিচে নেমে এলাম। এরপর এখান থেকে আমরা যাব হাওয়া মহল দেখতে। লাইব্রেরি চক থেকে গানহিল রোপওয়ে যে রাস্তাটি আছে তার মাঝখানের একটি জায়গা থেকেই হাওয়া মহল যাওয়া যায়। আমরা তাই ম্যালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হাওয়া মহল যাওয়ার রাস্তায় পৌঁছে গেলাম। ম্যাল রোডের উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে আম্বেদকর চক। এই যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে ভেতর দিকে ঢুকে গেলে কিন্তু হাওয়া মহল যেটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখে নেওয়া যেতে পারে। এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা। মাসুরি ম্যাল থেকে 1.5 কিলোমিটার হেঁটে আসতে হয় হাওয়া মহল ভিউ পয়েন্ট বা হাওয়া ঘর দেখতে আসার জন্য। লাইব্রেরি চক থেকে রিক্সা পাওয়া যায় হাওয়া মহল পৌঁছানোর জন্য। এই ভিউ পয়েন্ট থেকে মাসুরির একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তার সঙ্গে মাসুরির অনেক ফেমাস জায়গাও আছে, এখান থেকে সেইগুলিও দেখতে পাওয়া যায়। এরপরে এখান থেকে আমরা লাইব্রেরি চকে ফিরে এলাম এবং লকার থেকে আমাদের লাগেজগুলি নিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব ঋষিকেশ। আপনারা চাইলে মাসুরি থেকে দেরাদুন পর্যন্ত উবেরে করেও যেতে পারেন। 1000 থেকে 1200 টাকার মধ্যেই গাড়ি ভাড়া পড়ে। বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখলাম তখনও বাস আসেনি দেরাদুনের জন্য। তখন শুধু বসে না থেকে আলুর পরোটা আর চা খেয়ে নিলাম। তারপর বেলা 1টা নাগাদ বাস এলো এবং আমরা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এইভাবেই আমাদের 2 রাত 3 দিনের মাসুরি ট্যুরটি শেষ হলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন। মাসুরি থেকে ঋষিকেশ প্রায় 80 কিলোমিটার রাস্তা। বাসে বা গাড়িতে 3 ঘন্টা সময় লাগে। তবে আমরা বাসে করে ঋষিকেশ পৌঁছে গিয়েছিলাম। প্রথমে মাসুরি থেকে বাসে করে দেরাদুন, তারপরে দেরাদুন থেকে বাস চেঞ্জ করে ঋষিকেশে পৌঁছাই। মাসুরিতে 2টি বাস স্ট্যান্ড আছে, একটি হলো লাইব্রেরি চকের দিকে, আরেকটি হলো প্যালেসের দিকে। আমরা লাইব্রেরি চকের দিকের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম, কারণ আমরা লাইব্রেরি চকের দিকেই ছিলাম। 1 ঘন্টা অন্তর অন্তর এখান থেকে দেরাদুন যাওয়ার বাস পাওয়া যায়। 40 কিলোমিটার রাস্তা, বাসে 2.5 ঘন্টা সময় লাগে। ভাড়া 75 টাকা পার হেড। দেরাদুনেও 2টি বাস স্ট্যান্ড আছে, একটি হলো দেরাদুন রেলওয়ে স্টেশনের একদম পাশেই অবস্থিত, আর অন্যটি হলো দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে ISBT বাস স্ট্যান্ড। মাসুরি থেকে দেরাদুন ফেরার বাস রেলওয়ে স্টেশনের পাশের বাস স্টপেই আসে, আর এখান থেকে মাসুরি যাবার বাস পাওয়া যায়। আর দেরাদুন থেকে ঋষিকেশ যাবার জন্য ISBT বাস স্ট্যান্ডে যেতে হবে। এই বাস স্ট্যান্ডের জন্য অটো, টোটো, বিক্রম সবই পাওয়া যায়। ISBT বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা অন্তর অন্তর ঋষিকেশ যাওয়ার বাস পাওয়া যায়। তারপর একটি অটোতে করে দেরাদুনের ISBT অর্থাৎ ইন্টার স্টেট বাস টার্মিনালে পৌঁছালাম। ISBT বাস স্ট্যান্ড থেকে ঋষিকেশ 40 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা সময় লাগে। ভাড়া নিল 95 টাকা পার পার্সন। আমরা মাসুরি লাইব্রেরি চক থেকে বেলা 1টা নাগাদ বাসে উঠেছিলাম এবং বিকেল 5টা নাগাদ ঋষিকেশে পৌঁছে গিয়েছিলাম। ঋষিকেশে একটাই বাস স্ট্যান্ড। দেরাদুন থেকে আসার সময় বাসগুলি এইখানে আসে এবং ঋষিকেশ থেকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর দেরাদুন যাওয়ার বাস পাওয়া যায়। এছাড়াও ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে দিল্লি, আগ্রা, কানপুর, লখনৌ, মুরাদাবাদ এবং চারধাম যাত্রার জন্য বাস ছাড়ে। এবার ঋষিকেশের বাস স্ট্যান্ড থেকে একটি অটো ধরে 60 টাকার বিনিময়ে চলে এলাম রামদাস সিন্ধি ধর্মশালা। আমি ঋষিকেশ বেড়াতে এসে এই ধর্মশালাটিতে আছি। এটি হচ্ছে বাবা রামদাস সিন্ধি ধর্মশালা, একদম মার্কেটের মধ্যে। এখান থেকে ত্রিবেণী ঘাট মাত্র 1 মিনিটের হাঁটা পথের রাস্তা। একদম যে বাজার আছে বাজারের মধ্যে। আমরা অটো থেকে ওই লাল বাড়িটার সামনে নেমেছিলাম।
এই ধর্মশালাটি ত্রিবেণী ঘাটের কাছেই অবস্থিত। এটি বাজেটের মধ্যে ঋষিকেশে থাকার খুবই ভালো অপশন। এই ধর্মশালা থেকে ঋষিকেশে ত্রিবেণী ঘাট মাত্র 1 মিনিটের হাঁটা পথ, এবং এখান থেকে মেন রাস্তা, যেখান থেকে হরিদ্বার যাবার গাড়ি এবং ঋষিকেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখবার গাড়ি পাওয়া যায়। যেই দিকে গাড়ি ধরার জন্য যান না কেন 1 থেকে 1.5 মিনিটই সময় লাগছে। ফার্স্ট ফ্লোরে আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 203 নম্বর রুম। এটি একটি 4 বেডেড এসি রুম, বাট আমাদের এসি প্রয়োজন নেই, তাই আমরা ওটাকে নন এসি করে ওনারা আমাদেরকে দিয়েছেন। এই রুমের রেন্ট কত বলছি, আগে তার আগে রুমটা দেখিয়ে দিই। ধর্মশালা বলে যেরকম ভাবে আমাদের একটা ধারণা থাকে সেরকম একদমই না, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জায়গায় বিন দেওয়া আছে। এটা স্পট বুকিং হয়, কিন্তু আগে থেকে ফোনে বা অনলাইনে বুকিং করার কোনো ব্যবস্থা নেই। রুমটাই আপনারা যদি উইথ এসি নেন তাহলে 1600, উইদাউট এসি 1000 টাকা। এই ধর্মশালাটিতে আরও ব্যবস্থা আছে, আমরা ওখান থেকে জল ভরে নিচ্ছি। আমরা ধর্মশালাতে চেক ইন করে সোজা চললাম ত্রিবেণী ঘাটের কাছে, কারণ কিছুক্ষণের মধ্যেই সেখানে গঙ্গা আরতি শুরু হবে। আমি ঋষিকেশে হলো 8 ঘন্টা এসে পৌঁছেছি, হোটেলে চেক ইন করেছি, বেরিয়ে গেছি, এসে আমি শপিং করতে শুরু করেছি। এই খাদির প্যান্টগুলো পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে 150 করে। এরকম জামাও আছে, এগুলো 150 করে বলছে। বিকেলে ঘাটের কাছে পৌঁছে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই মোমো আর চা দিয়ে পেট ভরিয়ে নিলাম। তারপর সোজা চললাম ঘাটের দিকে। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গারতি গ্রীষ্মকালে 6:30 থেকে শুরু হয় এবং শীতকালে 5:30 নাগাদ শুরু হয়। সন্ধ্যারতি ভালোভাবে দেখতে হলে সন্ধ্যারতি শুরুর কিছুটা আগে চলে আসতে হবে, না হলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। তাই আমরা তাড়াতাড়ি গিয়ে দেখে শুনে একটা বসার জায়গা করে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই চারপাশ গম গম করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হলো ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গারতি। হরিদ্বারেও এই গঙ্গারতি দেখেছি, কখনো মনে এইরকম উত্তেজনায় অনুভব করেছিলাম। ফেরার সময় মার্কেট থেকে টুকটাক শপিং করলাম, তারপরে খেলাম নতুন এক ধরনের ডাল। সিদ্ধ মুগ ডালের সাথে মাখন ও নানা রকম মশলা মিশিয়ে তৈরি করা হচ্ছে, এবং তার সঙ্গে ভেজ প্যাটিস। কম্বিনেশনটা শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপরে আর বেশি রাত না করে একটি দোকান থেকে রাতের খাবার প্যাক করিয়ে নিয়ে হোটেলে ফিরে এলাম এবং ফ্রেশ হয়ে ডিনার করে সোজা ঘুম। এইভাবে ঋষিকেশে প্রথম দিনটা আমাদের শেষ হলো। ঋষিকেশে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা নিজেদের সঙ্গে থাকা খাবার দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঋষিকেশ ঘুরতে। ঋষিকেশের একদম মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমরা এখান থেকে এখন বেশ কিছু শপিং করছি। এখন আমি আমার জন্য এইরকম একটা টপ নিলাম, এগুলো খুব সুন্দর পিওর কটন টপ এগুলো, আর এগুলো ডিফারেন্ট সাইজের কালারের পাওয়া যাচ্ছে। এগুলো 300 টাকা করে নিচ্ছে। এর সাথে ম্যাচিং প্যান্টও আছে এরকম, সে প্যান্টগুলো 300 টাকা করে। আজ আমরা দেখব ভরত মন্দির, চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, ত্রিবেণী সঙ্গম, রামঝুলা, প্রাচীন রামেশ্বর মন্দির, গীতা ভবন, পরমার্থ নিকেতন, 84 কুটিয়া বা বিটলস আশ্রম, তারপরে পরমার্থ নিকেতনে সন্ধ্যেবেলা সন্ধ্যারতি এবং জানকী ঝুলা দেখতে দেখতে হেঁটে এলাম ঋষিকেশের ইস্কন মন্দির দেখতে। এই ছিল দ্বিতীয় দিনে আমাদের ঋষিকেশের ট্যুর প্ল্যান। তাই আমরা সকালবেলা ধর্মশালার একেবারেই কাছে অবস্থিত ভরত মন্দিরটি দেখতে চলে গেলাম। প্রায় 400 মিটার মতো দূরত্ব, তাই হেঁটে হেঁটেই দেখতে চললাম। ভরত মন্দির যাওয়ার পথে খুব ভালো একটা লস্যির দোকান দেখতে পেলাম, তাই সবাই মিলে সকাল সকাল 1 গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো খেতে। বেনারসের মতো ঋষিকেশেও কিন্তু দুপুরবেলা মন্দিরগুলি 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, 11টার পরে আবার 1টা থেকে মন্দিরগুলি খোলে। তারপর গুগল ম্যাপের সৌজন্যে মিনিট খানেকের মধ্যে পৌঁছে গেলাম ভরত মন্দির দেখতে। ঋষিকেশের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হলো এই ভরত মন্দির। প্রাচীন ইতিহাসে বলে ঋষি রাইভোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছিলেন, আমি এখানে চির
চিরকাল ঋষিকেশ নারায়ণ রূপে বাস করব এবং এই স্থান ঋষিকেশ নামেই পরিচিত হবে। মূল মন্দিরের ভেতরে একটি মাত্র কালো পাথরের শালগ্রাম পাথর দিয়ে 5 ফুট ঋষিকেশ নারায়ণের মূর্তি তৈরি করা হয়েছে। আর মন্দিরের বাইরে একটি ছোট গুহা আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে সেখানে বাবা মহাদেবের দর্শন করা যাবে। ভরত মন্দিরের ভেতরে একটি মিউজিয়ামও আছে, সেখানে মন্দিরের বহু পুরনো অংশ এবং সেগুলি কত বছরের পুরনো সেই সমস্ত কিছু দেখানো হয়েছে। মন্দিরটি ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ভরত মন্দির দর্শন করে এবারে আমরা চললাম চন্দ্রেশ্বর মহাদেব মন্দির ও ত্রিবেণী সঙ্গম দর্শন করতে। ভরত মন্দিরের সামনে থেকে একটু এগিয়ে গিয়ে মেন রাস্তা থেকে একটি টোটো করলাম চন্দ্রেশ্বর মহাদেব মন্দির যাওয়ার জন্য। ভরত মন্দির থেকে চন্দ্রেশ্বর মহাদেব টেম্পলটি 2.5 কিলোমিটার রাস্তা, টোটোতে 15 মিনিট সময় লাগে। আমাদের 3 জনের জন্য 100 টাকা ভাড়া নিয়েছিল। পুরাণে বলে চন্দ্র নিজের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষিকেশে গঙ্গা নদীর তীরে ভগবান শিবের তপস্যা করেছিলেন 14,500 বছর ধরে। সেই থেকে এই জায়গায় ভগবান মহাদেবকে চন্দ্রেশ্বর মহাদেব নামে পুজো করা হয়। এই মন্দির চত্বরটিও বেশ বড়। এখানে ঢুকলে প্রথমে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যাবে, তারপর এর পাশেই আছে একটি গুহা, তার মধ্যে মহাদেবের শিবলিঙ্গটি আছে। নিচে নেমে গেলে তারপরে বাবার দর্শন করা যায়। ঋষিকেশের চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরটি সারাদিনই খোলা থাকে। আমরা মহাদেবের দর্শন করে হাঁটা পথে চললাম এর পাশেই অবস্থিত ত্রিবেণী সঙ্গম দেখতে। এই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম হলেও এই জায়গাটি হলো মা গঙ্গা এবং চন্দ্রভাগা নদীর সঙ্গম স্থল। আর চন্দ্র তার তপস্যাকালে এখানেই তপস্যা করেছিলেন। এখানে বহুদূর পর্যন্ত নদীটিকে দেখতে পাওয়া যায় এবং এখানে জলের রং পুরো সবুজ। একদিকে বেশ উঁচু পাহাড় আর তার পাশ থেকে বয়ে গেছে মা গঙ্গা। অপূর্ব পরিবেশ এবং এখানে মানুষজনের ভিড়ও নেই, তাই বসে থাকতে খুবই ভালো লাগছিল। এখানে অনেক সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। আমি দুটো কালেক্ট করেছি, এখানে একটা পেয়েছি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকেশ তথা ভারত বিখ্যাত রামঝুলা দেখতে। ত্রিবেণী সঙ্গম থেকে 5 মিনিট মতো হেঁটে আমরা মেন রাস্তায় পৌঁছালাম, বা চন্দ্রভাগা মোড়ও বলা হয় এই জায়গাটিকে। এখান থেকে একটি বিক্রমে উঠলাম রামঝুলা যাওয়ার জন্য। 2.5 কিলোমিটার মতো রাস্তা, পার হেড 30 টাকা করে ভাড়া নিল। 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রামঝুলা স্টপেজে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে তারপর রামঝুলা পৌঁছাতে হবে। আমরা রামঝুলা স্টপেজে পৌঁছে সোজা হাঁটতে শুরু করলাম। একটু যেতেই একটা বেশ ভালো খাবারের দোকান দেখতে পেলাম, তাই আমরা ছোলে ভাটুরে, রাজকচুরি, গোলাপ জামুন দিয়ে পেট পুজো করে নিলাম এবং পরে খাবার জন্য এখান থেকে মিঠি খিচুড়িও প্যাক করে নিলাম। ভর পেট খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করলাম। যেতে যেতে দেখতে পেলাম রামঝুলার নৌকার ঘাট। সেখান থেকে নৌকায় করে নদী পারাপার করা যায়। এই নৌকার সার্ভিসটি সারাদিনই চলে। আমরা এখানে একটু দাঁড়িয়ে রামঝুলার বেশ কিছু ছবি তুলে আবার এগিয়ে চললাম। দুই পাশে প্রচুর ঘর সাজানোর জিনিসপত্রের দোকান, জামা কাপড়ের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম রামঝুলার সামনে। ঋষিকেশের রামঝুলা ইজ ওয়ান অফ দ্য আইকনিক ল্যান্ডমার্ক। 1986 সালে গঙ্গা নদীর উপর এই লোহার ঝুলন্ত সেতুটি তৈরি করা হয় আর ভগবান রামের নাম অনুসারে এই ব্রিজটির নাম রাখা হয়। 450 ফুট লম্বা এই ব্রিজটি গঙ্গা নদীর দুই তীরকে সংযুক্ত করে। এই সেতুর উপর দিয়ে শুধুমাত্র পথচারীরাই চলাচল করতে পারে, কোনো গাড়ি চলাচল করে না। রামঝুলা একটি সাসপেনশন ব্রিজ, তাই রামঝুলার উপর দিয়ে হাঁটার সময় মনে হবে ব্রিজটি যেন কাঁপছে। এখান থেকে গঙ্গার বিপুল জলরাশির একটা দারুণ ভিউ পাওয়া যায় এবং ঋষিকেশের গঙ্গার ধারে ধারে পাহাড়ের কোলে যে সমস্ত মন্দির আশ্রমগুলি আছে তারও একটি অপূর্ব ভিউ দেখতে পাওয়া যায়। আমরা ব্রিজের ওপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এখান থেকে অনেকজন মাছকে খাবার খাওয়াচ্ছে, সেটাও দেখলাম। অনেকে রিভার রাফটিং করছে, সেই দৃশ্য উপভোগ করলাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা রামঝুলা ব্রিজটি ক্রস করলাম। যেখানে রামঝুলা শেষ হলো সেখান থেকে বাম দিকে চলে যাচ্ছে লক্ষ্মণ ঝুলা এবং 13 তলা বিশিষ্ট ত্রম্বকেশ্বর মন্দির, আর ডান দিকে গেলে প্রাচীন রামেশ্বর মন্দির, গীতা ভবন, পরমার্থ নিকেতন, 84 কুটিয়া বা বিটলস আশ্রম এইগুলি দেখে নেওয়া যাবে। যেহেতু রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা প্রায় 4.5 কিলোমিটার রাস্তা আপ অ্যান্ড ডাউন, পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে, তাই আমরা লক্ষ্মণ ঝুলা এবং ত্রম্বকেশ্বর মন্দির যাইনি। রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা যাওয়ার পথে বেশ কিছুটা হেঁটে গেলে সেখানে অনেকগুলি বসার জায়গা আছে এবং জলে নামার সিঁড়িও আছে। সেখানে নেমে আমরা গঙ্গার পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম। এখানকার গঙ্গার জল কনকনে ঠান্ডা, পা ডুবিয়ে বসলে সব ক্লান্তি
ক্লান্তি দূর হয়ে যায়। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রামঝুলার দিকে। রামঝুলার পাশেই অবস্থিত প্রাচীন রামেশ্বর মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটি রামঝুলা থেকে নামলেই দেখতে পাওয়া যাবে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে বাবা মহাদেবকে দর্শন করতে হয়। এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে এবং এখান থেকে রামঝুলার চারপাশের একটা দারুণ ভিউও পাওয়া যায়। রামেশ্বর মন্দির দর্শন করে এবারে আমরা গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করলাম। এক পাশে মা গঙ্গা বয়ে গেছেন এবং পাশের ঘাটের ওপর দিয়ে বহু আশ্রম, ধর্মশালা, মঠ ইত্যাদি গড়ে উঠেছে। আর প্রচুর জিনিসপত্রের দোকান ও খাবার দোকানও আছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেয়ে গেলাম ঋষিকেশের বিখ্যাত দর্শনীয় স্থান গীতা ভবন। গীতা ভবন বা স্বর্গ আশ্রম 1936 সালে স্বামী শিবানন্দ এই ভবনটি তৈরি করেছিলেন। গেট দিয়ে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের একটি মূর্তি। তার উপর এই আশ্রমের সব দেওয়াল জুড়ে গীতার বিভিন্ন শ্লোক লেখা আছে। এইখানে নামমাত্র মূল্যে কোনো সময় আবার বিনামূল্যেও থাকার ব্যবস্থা আছে। গীতা ভবনের ভেতরে প্রায় 1000টি ঘর আছে অতিথিদের থাকার জন্য এবং এখানে দেখার মতো আরো দুটি জিনিস আছে। একটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির আর অন্যটি হলো প্রাচীন একটি বটবৃক্ষ। গীতা ভবন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত পুরো সময়টাই খোলা থাকে। আমরা গীতা ভবনের ভেতরে ঢুকে চারপাশটা ঘুরে দেখলাম। গীতা ভবনের ভেতরে একটি বাগান আছে, সেখানে গিয়ে শান্তিতে কিছুক্ষণ বসলাম। তারপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঋষিকেশের সব থেকে ফেমাস প্লেস পরমার্থ নিকেতনের সামনে। দেশ বিদেশ থেকে সমস্ত ট্যুরিস্টদের কাছেই ঋষিকেশের পরমার্থ নিকেতন একটি প্রধান দ্রষ্টব্য স্থান। এই আশ্রমটি ঋষিকেশের অন্যতম বৃহত্তম আশ্রমও বটে। চারিদিকে বিভিন্ন ধরনের স্ট্যাচু দিয়ে তৈরি করা আছে, ফোয়ারা দিয়ে ঘেরা বাগান আছে, আরো আছে অনেক কিছু। এই পরমার্থ নিকেতনের ভিতরে থাকারও ব্যবস্থা আছে আর এখানে আছে একটি বিশাল বড় যোগা হল এবং যোগা গার্ডেন। এই আশ্রমের একদিকে পাহাড় আর অন্যদিকে আছে মা গঙ্গার ঘাট। সেই ঘাটের পাশে আছে বেশ বড় একটি হনুমানজির মন্দির। এছাড়াও আরো অনেক স্থাপত্য আছে এই আশ্রম চত্বর জুড়ে। সব শেষে দেখলাম পরমার্থ নিকেতনের বেশ বড় একটি বাঁধানো ঘাট। এই ঘাটের মাঝখানে আছে একটি বিশাল বড় মহাদেবের মূর্তি। ঋষিকেশের রামঝুলার কাছে এলেই এই বিশাল বড় মহাদেবকে সব জায়গা থেকে দেখতে পাওয়া যায়। এই বাঁধানো ঘাটটিতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা অপূর্ব সুন্দর সন্ধ্যারতিও হয়। তাই আমরা ঠিক করেছিলাম ঋষিকেশের দ্বিতীয় দিন সমস্ত টুরিস্ট স্পটগুলি ঘুরে এই পরমার্থ নিকেতনে সন্ধ্যারতি দেখব। তারপরে পরবর্তী গন্তব্য ছিল বিটলস আশ্রম, যা দেশ তথা বিদেশি সকল ট্যুরিস্টদের কাছে খুবই পরিচিত বিটলস আশ্রম নামে। বিটলস আশ্রমের আসল নাম হলো 84 কুটিয়া। তবে বিশ্ববিখ্যাত ব্যান্ড দ্য বিটলস এখানে আসার পর থেকে এই আশ্রমটি সব থেকে বেশি পরিচিতি লাভ করে। এই স্থানটিও আমার খুবই ভালো লেগেছিল। এরপরে আমরা আবার সেই পরমার্থ নিকেতনের ঘাটে ফিরে আসি সন্ধ্যারতি দেখার জন্য। আমরা যখন পরমার্থ নিকেতনের ঘাটের কাছে এলাম অলরেডি তখন সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গেছে। তাই পরমার্থ নিকেতনের তৈরি ব্রিজের কাছে গিয়ে বসলাম এবং কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হলো, সেটিও দেখলাম। খুবই সুন্দর সন্ধ্যারতি হয় এখানটিতে। তাই ঋষিকেশে এসে যদি দুদিন থাকেন, একদিন ত্রিবেণী ঘাটে সন্ধ্যারতি এবং অন্য আর একটা দিন পরমার্থ নিকেতনে সন্ধ্যারতি দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সন্ধ্যারতি দেখার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম এবং জুতো রাখার কাউন্টার থেকে জুতো নিয়ে চললাম জানকী সেতুর দিকে। পরমার্থ নিকেতন থেকে কয়েকশো মিটারের মধ্যে জানকী ঝুলা বা জানকী সেতু অবস্থিত। জানকী ঝুলা গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বিশাল বড় সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটি ওপরে 3টি লেন আছে। 2টি লেনে 2 চাকার গাড়ি চলাচল করতে পারে আর মাঝখানের লেনটি দিয়ে পথচারীরা যাতায়াত করে। 274 মিটার লম্বা এই ব্রিজটি রাত্রিবেলা অপূর্ব সুন্দর আলোর সাজে সেজে ওঠে, যেটা দূর থেকে দেখতে অপূর্ব লাগে। আমরা জানকী ঝুলা থেকে পেরিয়ে সোজা হেঁটে মেন রাস্তার উপরে চলে এলাম এবং দেখে নিলাম ঋষিকেশের ইস্কন টেম্পল। সেখানে তখন ভজন হচ্ছিল। মন্দিরে প্রবেশ করে ভগবানের দর্শন করলাম ও বেশ কিছুক্ষণ ভজন শুনলাম। তারপর নিচে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। প্রসঙ্গত বলে রাখি, ঋষিকেশ ট্যুরে রামঝুলা থেকে যে সমস্ত জায়গাগুলি ঘোরা যায় সেই জায়গাগুলি ঘোরার জন্য জার্নিটা আপনারা জানকী ঝুলা থেকেও শুরু করতে পারেন। তাই জানকী ঝুলা স্টপেজে নেমে রাস্তার ওপরে অবস্থিত ইস্কন টেম্পল দেখে তারপর জানকী ঝুলা পেরিয়ে কিছুটা গেলেই বিটলস আশ্রম, তারপরে পরমার্থ নিকেতন, গীতা ভবন ইত্যাদি গুলি ঘুরে তারপরে রামঝুলা হয়ে ফিরত আসতে পারেন। এবারে আমাদের হোটেলে ফেরার পালা।
তাই রাস্তার ধার থেকে একটু বিক্রমে উঠে পড়লাম। 30 টাকা ভাড়া নিল এক একজনের জন্য। আমরা ত্রিবেণী ঘাট স্টপেজে নামলাম। বিক্রম থেকে নেমে আগের দিনের মতোই ডাল আর প্যাটিস কিনলাম, আরেকটি দোকান থেকে আলু টিক্কি কিনলাম। তারপর রাতের খাবার প্যাক করিয়ে নিয়ে চললাম ধর্মশালার দিকে এবং তারপরে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুম। ঋষিকেশে আজ আমাদের তৃতীয় দিন। সকালবেলা চেক আউট করে ধর্মশালার রিসেপশনের লাগেজগুলি রেখে ত্রিবেণী ঘাট এবং সেই সংলগ্ন আরো দুটি মন্দির দেখলাম। সকালবেলা ত্রিবেণী ঘাটে বেশি ভিড় ছিল না, কিছু মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিলেন। আমি ঘাটের কাছে একটি ফাঁকা জায়গা দেখে সেখানে শান্তিতে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। ঋষিকেশের ত্রিবেণী ঘাট হলো সেই জায়গা যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি পবিত্র নদীর সঙ্গম ঘটেছে। তাই ভারতীয় শাস্ত্র মতে এই জায়গাটি খুবই পবিত্র। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কোন ব্যক্তি এই জলে ডুব দিয়ে স্নান করলে তার পাপ ক্ষয় হয়। আর রামায়ণে বলে রাম রাবণকে হত্যা করার পরে ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত করতে এই ত্রিবেণীতে সাপ মোচন করতে এসেছিলেন। ত্রিবেণী ঘাটে কিছুক্ষণ বসে এবারে দেখে নিলাম ত্রিবেণী ঘাটের একদম কাছেই অবস্থিত ঋষিকুণ্ড এবং রঘুনাথ মন্দির। ঋষিকুণ্ডটি হলো একটি প্রাচীন জলাশয়। এই জলাশয়টি ঋষি কুবজুন নির্মাণ করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন এই জায়গা দিয়ে যেন যমুনা নদী প্রবাহিত হয়, যাতে তিনি একই সাথে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদীতে স্নান করতে পারেন। তখন থেকে এই প্রাচীন কুণ্ডটির নাম হয়েছে ঋষিকুণ্ড। এই ঋষিকুণ্ডর সঙ্গেই আছে রঘুনাথ মন্দির। বেসিক্যালি একই প্রেমিসেসের মধ্যে এই দুটি জায়গা অবস্থিত। আমরা প্রথমে গেট দিয়ে ঢুকে ঋষিকুণ্ডটি দেখলাম, তারপরে সিঁড়ি দিয়ে উঠে রঘুনাথ মন্দিরটি দর্শন করলাম। 16টি স্তম্ভ দিয়ে এই রঘুনাথ মন্দির তৈরি হয়েছে। মন্দিরের ভিতরে খুবই সুন্দর রাম সীতার মূর্তি রয়েছে। রঘুনাথ মন্দিরটি সকাল 6টায় খুলে যায় ও বেলা 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। এরপরে ধর্মশালা থেকে লাগেজগুলি নিয়ে চলে এলাম ত্রিবেণী ঘাট স্টপেজে। সেখান থেকে বিক্রমে করে আমরা যাব হরিদ্বার। এইভাবেই আমাদের 2 রাত 3 দিনের ঋষিকেশ ট্যুর শেষ হলো। হরিদ্বার 3 দিনের মধ্যেই খুব ভালোভাবে ঘুরে ফেলা যায়। হরিদ্বারে মেইন টুরিস্ট স্পটগুলি 3টে দিকে অবস্থিত। একটি হচ্ছে কঙ্খলের দিকের মন্দির ও আশ্রমগুলি, অন্যটি হচ্ছে ভারত মাতা মন্দিরের দিকের আশ্রম ও মন্দিরগুলি, আরেকটি হচ্ছে হরকিপৌরি ঘাট ও সেই সংলগ্ন অন্যান্য বিখ্যাত মন্দিরগুলি। আমরা ঋষিকেশ থেকে বিক্রমে করে, যেটি এক ধরনের বড় অটো, সেগুলিতে করে পৌঁছে গিয়েছিলাম হরিদ্বারে। সময় লেগেছিল 40 মিনিট এবং এক একজনের জন্য 70 টাকা করে ভাড়া দিতে হয়েছিল। ঋষিকেশ থেকে হরিদ্বার 24 কিলোমিটার রাস্তা। গাড়িতে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগে। হরিদ্বার আসার রাস্তাটি কিন্তু খুবই সুন্দর। পথে বারে বারে মা গঙ্গার দেখা পাওয়া যায়। তারপরে রাজাজি ন্যাশনাল পার্ক পেরিয়ে এই রাস্তাটি আসে। পথে পড়ে বিশাল লম্বা ভূপতওয়ালা শান্তিকুঞ্জ ফ্লাইওভার। বিক্রম আমাদেরকে একেবারে হরিদ্বার স্টেশনেই নামিয়ে দিয়েছিল। যেহেতু স্টেশনের কাছ থেকেই সব থেকে বেশি পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায়, তাই আমরা স্টেশনের কাছেই শিবমূর্তি গলির মধ্যে হোটেল নিয়েছিলাম। সবাই হরকিপৌরি ঘাটের কাছেই হোটেল নেয়, কারণ জায়গাটি খুবই সুন্দর। কিন্তু আমার মতে যারা হরিদ্বারের বিভিন্ন সাইট সিনগুলি ঘুরে দেখবেন বলে প্ল্যান করেছেন, তাদের স্টেশনের কাছে থাকাই ভালো, কারণ এখান থেকে সমস্ত জায়গা সহজে ঘুরে ফেলা যায়। প্রত্যেকটি জায়গা থেকেও স্টেশন আসার জন্য গাড়িও অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ফেরার দিন হরিদ্বার স্টেশন থেকেই আমাদের ট্রেন ছিল, তাই লাগেজ নিয়ে যাতে টানাটানি না করতে হয়, সেই জন্যই আমরা স্টেশনের কাছে হোটেল নিয়েছিলাম। আমি এবার হরিদ্বার বেড়াতে এসে আছি এই শিবমূর্তি গলির উল্টো দিকে একটি হোটেলে। এখান থেকে স্টেশন হচ্ছে ওই যে অরেঞ্জ কালারের যে পিলারটি আছে, ওইটি হচ্ছে স্টেশন। আমার রাত্রবেলা ট্রেন আছে, যাতে আমি সহজে ট্রেনটা ধরতে পারি, সেই জন্য আমি একদম স্টেশনের কাছে আছি। আর হরিদ্বারে মানুষের থেকে, মানে যারা তীর্থযাত্রী আছে তাদের থেকে গাড়ি বেশি, অটো, টোটো, তারপরে হচ্ছে বিক্রম প্রচুর আছে। সুতরাং গাড়ি রিজার্ভ করার প্রয়োজনীয়তা মনে করিনি। যেখানেই গেছি সেখান থেকে ভালোভাবে আমরা লোকাল গাড়ি পেয়ে গেছি। এই গলির ভিতরে আমরা ছিলাম। আমরা যে নন এসি ডাবল বেডরুমটি নিয়েছিলাম তার জন্য ভাড়া নিয়েছিল 1200 টাকা পার নাইট। অশোক হোটেলে নন এসি রুম শুরু হয় 900 টাকা থেকে এবং এসি রুম শুরু হয় 1500 টাকা থেকে। প্রসঙ্গত বলে রাখি, যারা হরিদ্বার বেড়াতে গিয়ে অশোক হোটেলে থাকবেন, তারা এই হোটেলটি বুক করার সময় যদি আমার নাম অথবা আমার চ্যানেলের নাম বলেন, তাহলে হোটেল ট্যারিফের উপরে 10% ডিসকাউন্ট আপনারা পাবেন। হোটেলের সমস্ত ডিটেলস ভিডিওতে দিয়ে দিলাম, পজ করে দেখে নিন। তাহলে চলুন এবার হরিদ্বার ঘুরে দেখি। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম এবং রেডি হয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বার ঘুরে দেখার জন্য। হোটেল থেকে যখন বেরোলাম তখন দেখলাম বেশ বেলা হয়ে গেছে, তাই হোটেলের গলি থেকে বেরিয়েই একটি ভালো ভেজ রেস্টুরেন্টও পেয়ে গেলাম। সেখানেই আমরা ভেজ থালি দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। একদম স্টেশনের কাছেই গোবিন্দম বলে রেস্টুরেন্টটার নাম। এইখানে আমরা একটা থালি নিয়েছি। থালির মধ্যে 4টে রুটি,
ভাত আছে, রায়তা আছে, ডাল মাখনি আছে, আর পনির বাটার মশলা আছে, স্যালাড আছে। এই টোটালটা নিয়েছে 229। আজ আমাদের প্ল্যান ছিল প্রথম দিন হরিদ্বারের কঙ্খলে দক্ষেশ্বর মন্দিরের দিকে যে সমস্ত মন্দির ও আশ্রমগুলি আছে সেইগুলি দেখে নেব। তাই লাঞ্চ করার পরে শিবমূর্তি গলির সামনে থেকে একটি টোটো ধরে দক্ষেশ্বর মন্দির পৌঁছালাম। পার হেড 30 টাকা করে ভাড়া নিল। 4.5 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে 20 মিনিট মতো সময় লাগলো। এবারে বলে রাখি, প্রথম দিন হরিদ্বারে যে যে জায়গাগুলি ঘুরেছিলাম সেগুলি হলো শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দির বা দক্ষ প্রজাপতি মন্দির, মা আনন্দময়ী আশ্রম, মহাযোগী পাইলট বাবার আশ্রম, সতীকুণ্ড মন্দির, হরিহর আশ্রম, পারদ শিবলিঙ্গ বা পারদেশ্বর মহাদেব, মহামৃত্যুঞ্জয় মন্দির এবং একটি বিরল রুদ্রাক্ষ গাছ, সতীঘাট এবং সবশেষে হরকিপৌরি ঘাটে সন্ধ্যারতি দেখেছিলাম। হরিদ্বারের এই দক্ষেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। সতীর পিতা রাজা দক্ষ প্রজাপতির নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী রাজা দক্ষ প্রজাপতি এখানে একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অবমাননায় ক্ষুব্ধ হয়ে দেবী সতী যজ্ঞাগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। এরপর ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং এই স্থানে তার রুদ্র রূপ ধারণ করেন। এই মন্দিরের ভিতরে একটি ছোট সতীকুণ্ড এবং একটি শিবলিঙ্গ আছে। এছাড়াও মন্দির চত্বরের ভিতরে অন্যান্য অনেকগুলি মন্দির এবং দশমহাবিদ্যা মন্দিরও আছে। হরিদ্বারে শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দিরটি সারাদিনই খোলা থাকে। কঙ্খলে দক্ষেশ্বর মন্দিরের পাশেই কিন্তু এই ঘাটটি আছে, একদম মন্দির চত্বরের ভেতরে। দক্ষেশ্বর মহাদেব মন্দির দেখে বেরিয়েই এবারে আমরা চললাম মন্দিরের উল্টো দিকে অবস্থিত মা আনন্দময়ীর আশ্রম দেখার জন্য। 1930-এর দশকে মা আনন্দময়ী কঙ্খলে আসেন এবং তখন থেকে এখানে বসবাস শুরু করেন। এই আনন্দময়ী আশ্রমটির ভেতরে মায়ের মূর্তি এবং তার সমাধি দেখতে পাওয়া যাবে। আশ্রমের ভেতরটিতে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। আনন্দময়ী আশ্রমটি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আমি মন্দিরটির চারপাশ ঘুরে দেখলাম, মায়ের দর্শন করলাম এবং এখানে একটি ছোট্ট সুভিনিয়ার শপও আছে। সেখান থেকে আমি খুব সুন্দর কয়েকটি জিনিসও কিনেছিলাম। আনন্দময়ী আশ্রম দেখার পরে এবারে এখান থেকে আমরা টোটো ধরে চললাম পাইলট বাবার আশ্রম দেখতে। টোটোতে পার হেড 10 টাকা করে ভাড়া নিল। 2 কিলোমিটার মতো রাস্তা। হরিদ্বারে বিখ্যাত আশ্রমগুলির মধ্যে অন্যতম হলো পাইলট বাবার আশ্রম। পাইলট বাবা প্রথম জীবনে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে তিনি পরম জ্ঞানী এক আধ্যাত্মিক গুরু রূপে নিজের যাত্রা শুরু করেন এবং হিমালয়ের কোলে অবস্থিত নন্দা দেবী উপত্যকায় দীর্ঘ 16 বছর অতিবাহিত করেছিলেন। এরপর পাইলট বাবা ভারতের বিভিন্ন স্থানে আশ্রম গড়ে তোলেন, তার মধ্যে হরিদ্বারের আশ্রমটি উল্লেখযোগ্য। হরিদ্বারে পাইলট বাবার আশ্রমে ঢোকার জন্য 5 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এই আশ্রমটি বেশ বড় জায়গা নিয়ে অবস্থিত এবং প্রচুর স্থাপত্য রয়েছে। আর এই স্থাপত্যগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো 100 ফুট লম্বা বাবা মহাদেবের মূর্তি। পাইলট বাবার মন্দির সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপর আশ্রম দেখে এবারে আমরা চললাম হরিদ্বারের সতীকুণ্ড দেখতে। 2 কিলোমিটার রাস্তা, পার হেড 10 টাকা করে ভাড়া নিল টোটোতে। হরিদ্বারের সতীকুণ্ড হলো সেই যজ্ঞকুণ্ড বা যজ্ঞাগ্নি যেখানে দক্ষ রাজার মেয়ে সতী আত্মাহুতি দিয়েছিলেন যখন তার বাবা ভগবান শিবকে ভৎসনা করেছিলেন। এই স্থানটির উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এসে কিন্তু এইখানে বাইরে থেকেও দেখতে পাবেন। এটা একদম মেন রাস্তার ওপরে সতীকুণ্ড অবস্থিত। আপনারা চাইলে পাঁচিলের বাইরে থেকেও দেখতে পারেন যদি বন্ধ থাকে তো। সতীকুণ্ড দর্শন করার পরে এবারে আমরা চললাম হরিহর আশ্রম দেখতে। 2 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। 20 টাকা করে পার হেড ভাড়া নিল। হরিদ্বারের ফেমাস আশ্রমগুলির মধ্যে হরিহর আশ্রম একটি, আর তাই এই আশ্রমকে বলা হয় ইয়োর স্পিরিচুয়াল স্যানিচুরি ইন হরিদ্বার। এই হরহরি আশ্রমের ভেতরেই আরো 3টি দেখার জিনিস আছে। সেগুলি হলো হরিদ্বারের পারদ শিবলিঙ্গ বা পারদেশ্বর মহাদেব, মহামৃত্যুঞ্জয় মন্দির এবং একটি বিরল রুদ্রাক্ষ গাছ। আমরা প্রথমে আশ্রমের চারিপাশটা ঘুরে দেখলাম, তারপর দেখে নিলাম হরিদ্বারের বিখ্যাত পারদ শিবলিঙ্গটি। বেশ বড় একটি ঘরের মাঝখানে এই শিবলিঙ্গটি অবস্থিত। 150 কেজি পারদ দিয়ে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে এবং শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে একটি বেশ বড় রূপোর সাপও। আমরা মন্দিরের ভেতরে ঢুকে বাবাকে দর্শন করে প্রদক্ষিণ করলাম। তারপরে বেরিয়েই দেখি ঘরের পাশে একটি কাউন্টারে অনেক ধরনের রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। সেইখান থেকে আমি একটি 5 মুখী রুদ্রাক্ষ সংগ্রহ করলাম। এরপরে আমরা এর পাশেই
অবস্থিত বহু প্রাচীন মহামৃত্যুঞ্জয় মন্দিরও দর্শন করলাম। তারপরে দেখে নিলাম এই আশ্রমের আরেকটি উল্লেখযোগ্য জিনিস, সেটি হলো বহু প্রাচীন বিশালাকার একটি রুদ্রাক্ষের গাছ। এই রুদ্রাক্ষ গাছটি চারিদিক থেকে ঘেরা এবং পুরো রুদ্রাক্ষ গাছের চারপাশে 12টি শিবলিঙ্গ বসানো হয়েছে এবং সেইগুলিকে 12টি জ্যোতির্লিঙ্গের নাম অনুসারে নামকরণও করা হয়েছে। এই রুদ্রাক্ষ গাছের ফলগুলি এখানে বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমি একটি রুদ্রাক্ষ কিনেছিলাম। হরিদ্বারের হরহরি আশ্রমটি কিন্তু সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এরপরে এখান থেকে আমরা চলে গেলাম 1 কিলোমিটার দূরেই অবস্থিত সতীঘাট দর্শন করতে। টোটোতে 10 টাকা করে ভাড়া নিল। হরিদ্বারের কঙ্খলে অবস্থিত সতীঘাট গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও পবিত্র ঘাট। এটি মূলত চিতাভস্ম বিসর্জন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য সুপরিচিত। প্রচলিত বিশ্বাস যে এখানে চিতাভস্ম বিসর্জন দিলে প্রয়াত আত্মার মোক্ষ লাভ বা মুক্তি লাভ ঘটে। এমনও বিশ্বাস করা হয় যে এই স্থানে গঙ্গায় চিতাভস্ম বিসর্জন দিলে মা গঙ্গার কৃপায় মাত্র 3 দিনের মধ্যেই সেই চিতাভস্ম বালুকাকণায় পরিণত হয়। হরিদ্বারের সতীঘাট দেখে সামান্য হেঁটে মেন রাস্তা থেকে একটি টোটো ধরলাম হরকি পৌরি ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য। সতীঘাট থেকে হরকি পৌরি মাত্র 5 কিলোমিটার রাস্তা। টোটোতে 20 মিনিট মতো সময় লাগে। এক একজনের জন্য 30 টাকা করে ভাড়া নিল। প্রসঙ্গত বলে রাখি, হরকি পৌরি ঘাট থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু পাওয়া যায় না। তাই গাড়ি থেকে নামিয়ে দেবে যেখানে, সেইখান থেকে হরকি পৌরি ঘাট পর্যন্ত পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। আমি যখন হরিদ্বারের ঘাটে পৌঁছালাম তখন সেখানে হাজার হাজার মানুষের ভিড়। তারই মধ্যে একটি জায়গা করে হরিদ্বারের গঙ্গারতি দেখলাম। ওই সময়টুকু হরিদ্বারের ঘাটে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। চারিদিকে গমগম করে মাইক বাজে, তারই সঙ্গে ঘন্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণে অপূর্ব এই পরিবেশের সাক্ষী হয়ে মন ভরে গেল। আর হরিদ্বারের গঙ্গারতি ভালোভাবে দেখার জন্য আগে থেকে ঘাটে চলে আসতে হবে, না হলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। আর সব থেকে ভালো হয় হরিদ্বারের যে ক্লক টাওয়ারটি আছে সেইখানে যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। ওইখান থেকেই কিন্তু অপূর্ব সুন্দর গঙ্গারতি দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে সন্ধ্যে 6:30 থেকে গঙ্গারতি শুরু হয় এবং শীতকালে বিকেল 5:30 থেকে গঙ্গারতি শুরু হয়। ফেরার সময় হরকি পৌরি ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে কোতোয়ালি মোড় পৌঁছালাম। এই রাস্তায় অন্য কোনো গাড়ি চলে না, একমাত্র রিক্সা চলে, ভাড়া 200 টাকার উপরে। আমরা হরিদ্বারে একটা দোকান খুঁজে পেয়েছি, এখানে খুবই রিজনেবল প্রাইসে শাল, স্টোল, প্যান্ট এই ধরনের জিনিসগুলো তো খুবই রিজনেবল প্রাইস পাওয়া যাচ্ছে। অনলি 100 রুপিসে এই প্যান্টগুলো পাওয়া যাচ্ছে। আর আমাদের ওইখানে ওই যে শালগুলো পাওয়া যাচ্ছে, স্টোলগুলো পাওয়া যাচ্ছে, ওগুলো অনলি 90 রুপিস অ্যান্ড 100 রুপিস করে। হরকি পৌরি ঘাট থেকে সামনে এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন এই দোকানটা। এবারে কোতোয়ালি থেকে টোটো ধরলাম স্টেশন যাওয়ার জন্য, ভাড়া 10 টাকা করে। তারপর হোটেলে ফিরে ডিনার করে সোজা হোম। হরিদ্বারে প্রথম দিনটি আমাদের এইভাবেই কাটলো। আজ হরিদ্বারে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা হরকি পৌরি, গঙ্গার ঘাট এবং সেই সংলগ্ন প্রাচীন মন্দিরগুলি আর ভারত মাতা মন্দিরের দিকে আশ্রম ও মন্দিরগুলি দেখব। তাই সকাল সকাল আমাদের হোটেলের সংলগ্ন একটি দোকান থেকে ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এবার স্টেশনের কাছ থেকে একটি টোটো করলাম হরকি পৌরি ঘাট পৌঁছানোর জন্য। পার হেড 20 টাকা করে ভাড়া নিল। টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে হরকি পৌরি ঘাট অনেকটাই হেঁটে যেতে হবে, তাই আমরা গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করলাম। খুব ভালো লাগছিল এই পরিবেশটি। বেনারস বেড়াতে গিয়েও এই রকম গঙ্গার ধার ধরে হেঁটেছিলাম, সেই অভিজ্ঞতাই মনে পড়ে গেল। প্রায় 15 মিনিট হাঁটার পরে এসে পৌঁছালাম হরকি পৌরি ঘাটে। ঘাটে তখন প্রচুর মানুষের ভিড়। বহু মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় আচার পালন করছেন, কেউ কেউ চেন ধরে স্নান করছেন, কেউ আবার ঘাটে বসে এই বিবিধের মাঝে মহামিলনের দৃশ্য উপভোগ করছেন। আমরা ঘাটে পৌঁছে প্রথমে উঁচুর দিকে একটি সিঁড়িতে বসলাম চারপাশের দৃশ্য অনুভব করার জন্য। হরকি পৌরি ঘাটের বিভিন্ন মন্দিরগুলি একদিকে অবস্থিত, আর একদিকে সোজা ঘাট বরাবর পুরোহিতদের ছোট ছোট বসার জায়গা আছে। সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। চারপাশের এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে বসে থেকে মনে হলো এই জন্যই হরিদ্বারকে বলা হয় আ স্পিরিচুয়াল ওয়েসিস বাই দ্য গ্যাঞ্জেস। হরকি পৌরি ঘাটের কাছে গঙ্গা মাতা মন্দির, হরি মন্দির, মায়া দেবী টেম্পল, গঙ্গেশ্বর মহাদেব, মহর্ষি বাল্মীকি মন্দির, ব্রহ্মকুণ্ড ও অস্থি প্রবাহ ঘাট ইত্যাদি আরো অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। আমরা একে একে প্রত্যেকটি মন্দির দর্শন করলাম। প্রথমেই দেখে নিলাম প্রাচীন গঙ্গা মাতা মন্দির। এই মন্দিরের সামনেই প্রত্যেকদিন সন্ধ্যে
সন্ধেবেলা গঙ্গারতি হয়। এর পাশে আছে হরি মন্দির অর্থাৎ ভগবান বিষ্ণুর মন্দির। তার পাশে দেখে নিলাম গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দিরের ভেতরে ভগবান মহাদেব প্রতিষ্ঠিত আছেন। তার পাশে আছে মায়াদেবী টেম্পল। হরিদ্বারের সব থেকে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই মায়াদেবী টেম্পল। আর আছে ব্রহ্মকুণ্ড, যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে পাওয়া যাবে। আসলে হরকি পৌড়ি ঘাটটির নামও কিন্তু ভগবান বিষ্ণুর নাম থেকেই এসেছে। হরকি পৌড়ি কথাটির আক্ষরিক অর্থ হলো ভগবান বিষ্ণুর চরণ। ঘাটের কাছে এই মন্দিরগুলি ভোর থেকে সন্ধ্যারতির পর পুরো সময়টাই খোলা থাকে। এই মন্দিরগুলি দর্শন করে এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে মেন রাস্তার কাছে। এই রাস্তাটি হলো হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার যে মেন হাইওয়ে বা NH-34 তার কাছে। এখান থেকে অটো, টোটো, বিক্রম সবকিছুই পাওয়া যাবে ভারত মাতা মন্দিরের দিকে যাবার জন্য। আমরা একটি অটোতে করে গিয়েছিলাম এই মন্দিরগুলি দেখতে। 100 টাকা ভাড়া নিয়েছিল। 5 কিলোমিটার মতো রাস্তা, অটোতে সময় লাগলো 20 মিনিট মতো। প্রসঙ্গত বলে রাখি, ভারত মাতা মন্দিরের দিকের রাস্তাটির ওপরে আরো অনেকগুলি মন্দির অবস্থিত। তাই আমরা একেবারে সোজা ভারত মাতা মন্দিরে না নেমে যেখান থেকে সপ্ত সরোবর রোড শুরু হচ্ছে সেখানটিতে অটো থেকে নেমে গেলাম এবং হাঁটতে হাঁটতে পরপর সবকটি মন্দির দেখতে দেখতে শেষে ভারত মাতা মন্দিরে পৌঁছালাম। এখানে আমরা যে সমস্ত মন্দিরগুলি দেখব সেগুলি হলো আচার্য বেলা ইন্ডিয়া টেম্পল, শ্রী তুলসী মানস মন্দির বা রাম মন্দির, শ্রী মঙ্গল কলস মন্দির, বৈষ্ণব দেবী মন্দির বা লাল মাতাজি মন্দির, ভারত মাতা মন্দির ইত্যাদি। রাস্তার উপর নেমেই প্রথমে দেখে নিলাম আচার্য বেলা ইন্ডিয়া টেম্পলটি। এখানে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফি লাগে, আর ফোন নিয়ে যেতে চাইলে আরো 10 টাকা লাগবে। তারপর হাঁটতে হাঁটতে দেখে নিলাম শ্রী তুলসী মানস মন্দির বা রাম মন্দির। ভেতরে অপূর্ব রাম লক্ষণ সীতার মূর্তি আছে, দেখে চোখ ধন্য হয়ে গেল। এরপরে দেখে নিলাম শ্রী মঙ্গল কলস মন্দির। এই মন্দিরগুলি প্রত্যেকটি খুব সুন্দর এবং ভেতরে প্রচুর মাইথোলজিক্যাল স্টোরির উপর বেস করে বিভিন্ন রকম স্থাপত্য তৈরি করা আছে। তারপরে আমরা দেখে নিলাম বৈষ্ণব দেবী মন্দির বা মাতা লাল দেবীজির মন্দির। এখানে ঢুকলেই মনে হবে যেন সত্যি বৈষ্ণব দেবীর গুহার ভেতরে ঢুকে পড়েছি। তারপরে অবশেষে দেখে নিলাম হরিদ্বারের বিখ্যাত ভারত মাতা মন্দির। এটি একটি 8 তলা বিশিষ্ট মন্দির। প্রত্যেক তলায় বিভিন্ন দেবদেবীর মন্দির এবং ভারতের বিভিন্ন গুণীজনের স্কাল্পচার শোকেস করা আছে। এখানে লিফটের ব্যবস্থাও আছে, তার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা লিফটে করে একদম উপরে চলে গিয়েছিলাম। 180 ফুট এই বিল্ডিংটির উপর থেকে চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং রাজাজি ন্যাশনাল পার্কের বেশ কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছিল। আমরা ভারত মাতা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। তারপর ভারত মাতা মন্দিরের সামনে থেকে একটি টোটোতে উঠে পড়লাম পবনধাম বা গ্লাস টেম্পল আর শীষমহল রাম মন্দির যাবার জন্য। 20 টাকা পার পার্সনের জন্য ভাড়া নিল। ভারত মাতা মন্দির থেকে পবনধাম বা গ্লাস টেম্পল 2.5 কিলোমিটার রাস্তা, টোটোতে 15 মিনিট মতো সময় লাগে। হরিদ্বারে পবনধাম বা গ্লাস টেম্পলটি সকলের কাছেই খুব পরিচিত। পুরো মন্দিরের দেওয়ালে বিভিন্ন রঙের কাঁচের টুকরো দিয়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং তারই সাথে সাথে অনেক শোকেসের মধ্যে দেবদেবীর মূর্তিও আছে। পবনধাম মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। পবনধাম দেখে এরপরে আমরা দেখে নেব পবনধামের পাশেই অবস্থিত শীষমহল রাম মন্দির। এই মন্দিরটাও একেবারে পবনধামের মতোই ভেতরে কাঁচ দিয়ে বিভিন্ন রকমের দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আর শীষমহলের ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পাওয়া যাবে রাম, লক্ষণ ও সীতার অপূর্ব মূর্তি। এখানে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পাওয়া যায় মন্দিরের সামনে থেকেই। এই মন্দিরগুলি দর্শন করে এবারে আমরা ফেরার রাস্তা ধরলাম। পবনধামের সামনে থেকেই একটি অটো পেয়ে গেলাম হরিদ্বারের স্টেশন যাবার জন্য। সারাদিন ঘুরে আমরা যখন ফিরছিলাম তখন প্রায় সন্ধে হব, তাই আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট হোটেলে চলে এলাম এবং হোটেলের সামনের দোকান থেকেই রাতের খাবার খেয়ে সোজা ঘুম। হরিদ্বার ট্যুরের 3য় দিনে আজ আমরা বেড়াতে যাব মনসা মাতার মন্দির এবং চণ্ডী মাতার মন্দির। তাই সকালবেলা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়ে সব লাগেজ প্যাকিং করে ফেললাম, কারণ আজ রাতেই আমাদের কলকাতা ফেরার ট্রেন। তাই বেলা 11টা নাগাদ চেক আউট করে লাগেজগুলি হোটেলের রিসেপশনে রেখে মনসা মন্দির যাওয়ার জন্য একটি টোটো ধরলাম এবং নেমে পড়লাম কোতোয়ালি মোড়ে। এক একজনের জন্য 10 টাকা করে ভাড়া নিল। 2 কিলোমিটার মতো রাস্তা। কোতোয়ালি মোড় থেকে হরকি পৌড়ি ঘাট যাওয়ার রাস্তাতে পড়বে মা মনসা দেবী মন্দির যাওয়ার প্রবেশদ্বার। আমরা যখন মা মনসা দেবী মন্দিরের রোপওয়ের কাউন্টারের টিকিট কাটতে গেলাম তখন সেখানে একদমই ভিড় ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল। তাই খুব সহজেই টিকিট পেয়ে গেলাম এবং রোপওয়ে ওঠার লাইনে দাঁড়ালাম। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। মনসা মাতা মন্দিরের রোপওয়ের কাউন্টারে মনসা মাতা মন্দিরের রোপওয়ে এবং চণ্ডী মাতা দেবীর রোপওয়ের কম্বাইন্ড টিকিট পাওয়া যায় এবং মনসা মন্দিরের রোপওয়েতে ওঠার জন্য পার হেডের ভাড়া লাগে 199 টাকা আর চণ্ডী দেবী
দেবী টেম্পলের রোপওয়ে ওঠার জন্য ভাড়া লাগে 240 টাকা পার হেড। আর এই কম্বাইন্ড টিকিট কাটলেও কিন্তু সেম টাকাই লাগবে, কোনো ডিসকাউন্ট নেই। আর এদের বাস সার্ভিস নিলে তাহলে পার হেড আরো 95 টাকা করে দিতে হবে। এই সেম জিনিসটাই আপনারা চণ্ডীমাতা মন্দিরে গেলেও দেখতে পাবেন। তবে আমি কিন্তু কোনো কম্বাইন্ড টিকিট কাটিনি এবং ওনাদের কোনো বাস সার্ভিসও অ্যাভেল করিনি। আমি মনসা মন্দির রোপওয়ের কাউন্টার থেকে শুধু মনসা মন্দির যাবার রোপওয়ের টিকিটই কেটেছিলাম। আর কিভাবে চণ্ডীমাতা মন্দির গেলাম এবং রোপওয়েতে উঠলাম তা একটু পরে আলোচনা করছি। আমরা মা মনসা দেবীকে দর্শন করতে গিয়েছিলাম রোপওয়ে করে, তাই খুব অল্প সময়ের মধ্যেই রোপওয়েতে করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলাম। তবে পাহাড়ের গা বেয়ে পায়ে হেঁটে ওঠার রাস্তাও আছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা, হেঁটে উঠতে ঘন্টা খানেকের বেশি সময় লাগবে। মা মনসা দেবীর মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পুরো সময়টাই, এবং রোপওয়েও সারাদিনই খোলা থাকে। উত্তরাখণ্ডের হরিদ্বারে যে পঞ্চতীর্থ আছে তার মধ্যে মা মনসা দেবীর মন্দির অন্যতম। হিমালয় পর্বতমালার বিল্ল পর্বতের চূড়ায় এই মা মনসা দেবীর মন্দিরটি অবস্থিত। হরিদ্বারের বিভিন্ন জায়গা থেকে মা মনসা দেবীর মন্দিরটি দেখতে পাওয়া যায়। ফেরার সময় একইভাবে মনসা মন্দির থেকে রোপওয়ে করে নেমে এলাম এবং বেরিয়ে সামান্য হেঁটে ও কিছু কেনাকাটি করে আবার আমরা চলে এলাম কোতোয়ালি মোড়ে। আর কোতোয়ালি মোড়ের চন্দ্রমোহন ধাবা থেকে লাঞ্চটাও সেরে নিলাম। এবার কোতোয়ালি মোড় থেকে আবার একটা টোটোতে করে পার হেড 20 টাকার বিনিময়ে চণ্ডীমাতা টেম্পলে পৌঁছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি চণ্ডীমাতা দেবী টেম্পল যাওয়ার জন্য রোপওয়ের টিকিট কেটেছিলাম আলাদা করে। রোপওয়ের জন্য 240 টাকা পার হেডের ভাড়া দিতে হলো। মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা এই পুরো সময়টাই, এবং রোপওয়েও সারাদিনই চলে। হরিদ্বারের নীল পর্বতের চূড়ায় অবস্থিত দেবী চণ্ডীর মন্দির উত্তর ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। চণ্ডীমাতা দেবীর টেম্পলটিও আপনারা পায়ে হেঁটে উঠতে পারেন। প্রায় 3.5 কিলোমিটার মতো রাস্তা, 1 ঘন্টার বেশি সময় লাগে। আমরা রোপওয়েতে করে উঠেছিলাম, 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছিল। চণ্ডীমাতা মন্দির থেকে ফেরার সময় আবার একটি টোটো ধরলাম স্টেশনের কাছে শিবমূর্তি গলি যাওয়ার জন্য। 3 জনের জন্য 100 টাকা ভাড়া নিল। শিবমূর্তি গলির কাছে পৌঁছে কিছুটা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে পৌঁছালাম এবং আমাদের লাগেজ নিয়ে আবার হাঁটতে হাঁটতে হরিদ্বার স্টেশনে চলে এলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করে 10টা 3-এর 13010 দুন এক্সপ্রেস ধরলাম, যদিও ট্রেনটি 7 ঘন্টা লেটে হাওড়া পৌঁছায়। এইভাবেই আমাদের হরিদ্বার এবং উত্তরাখণ্ড ট্যুর শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।